22 জুন 2022 হঠাৎ আমার দাদার মোবাইলে একটা ফোন কল আসে। দাদা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সজীব চাচু বলতে শুরু করেন, চাচা আপনি কোথায়? যত তাড়াতাড়ি পারেন মঈন চাচার বাড়িতে চলে আসেন। ওনার শরীরের অবস্থা ভালো না, উনি মনে হয় বাঁচবেন না। উনি বারবার শুধু আপনার নাম নিচ্ছেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে চলে আসেন। বলে রাখা ভালো, সজীব চাচু হচ্ছে আমার দাদার বন্ধু, জহির দাদার ছেলে, এবং মঈন দাদা হচ্ছে আমার দাদার ছোটবেলার বন্ধু। যাই হোক, আমার দাদার বয়স 80 বছর, যার ফলে তিনি একা যাতায়াত করতে পারেন না, যার ফলে দাদার সজীব চাচুর কাছ থেকে এসব কথা শুনে আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমরা জানতে পারি মঈন দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি এবং দাদা দুপুর 2টা নাগাদ মঈন দাদার বাড়িতে গিয়ে পৌঁছাই। পৌঁছে দেখি মুনির দাদা, কবির দাদা, জহির দাদা এবং সজীব চাচু তারা দাঁড়িয়ে আছেন। দাদা মঈন দাদাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন। মঈন দাদার এই পৃথিবীতে এই 4 জন বন্ধু ছাড়া আপন বলতে কেউ নেই। তিনি বিয়ে করেছিলেন না। যাই হোক, এরপর আসরের নামাজের পর আমরা সবাই মিলে মঈন দাদার দাফন কাফন সম্পন্ন করে সবাই মিলে জহির দাদার বাসায় যাই। বাসায় গিয়ে আমরা সবাই উঠোনে বসি এবং এর মধ্যে হঠাৎ করে জহির দাদা বলে ওঠেন, মঈন ওর এই জীবনে সুখ যে কি জিনিস তা দেখে যেতে পারলো না। ওর ওই শয়তান ছেলে ওর সব সুখ শান্তি নিজের মতো করে কেড়ে নিয়ে গেল। এই বলে জহির দাদা কান্নায় ভেঙে পড়েন। জহির দাদার মুখে সব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। মঈন দাদার ছেলে, আমি যতদূর জানি মঈন দাদা বিয়ে করেননি, তাহলে তার ছেলে আসলো কোত্থেকে? মনের ভেতর এসব নানান প্রশ্ন উঁকে যেতে থাকে, কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর আমি তখন খুঁজে পাইনি। যাই হোক, দাদার শরীর খুব একটা ভালো না থাকায় আমি দাদাকে নিয়ে ওই দিনই ঢাকায় চলে আসি। পরদিন দাদা একটু স্বাভাবিক হলে আমি দাদাকে মঈন দাদার ছেলের কথা জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আমি যতদূর জানি মঈন দাদা তো বিয়ে করেননি, তাহলে কাল জহির দাদা কি বললেন সব? মঈন দাদার সব সুখ শান্তি তার ছেলে নিয়ে গিয়েছে। আমার এসব প্রশ্নে কাঁদো কাঁদো গলায় দাদা বলতে শুরু করে, দাদু ভাই কি বলবো তোমাকে, আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার মঈন দাদা বিয়ে করেছিলেন, ওর একটা ছেলেও ছিল, কিন্তু ওর ছেলে একজন মানুষরূপী শয়তান ছিল। মঈনের ছেলের নাম আকবর। রাতটি ছিল 1980 সালের কোরবানি ঈদের আগের রাত। হঠাৎ করে ভোর রাতের দিকে উঠোন থেকে বিকট চিৎকার ভেসে আসতে থাকে। কে চিৎকার করছে ভালোভাবে বুঝে ওঠার জন্য আমি বিছানায় উঠে বসি। বিছানায় উঠে বসতে আমি বুঝতে পারি এটা তো মঈনের স্ত্রীর চিৎকার। আমি সাথে সাথে মঈনের উঠোনে যাই। মঈন এবং আমাদের ঘর পাশাপাশি ছিল। যাই হোক, সেখানে গিয়ে আমি দেখতে পাই মঈনের স্ত্রী উঠোনে বসে চিৎকার করছে এবং মঈন পাশে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমি জিজ্ঞেস করতেই মঈনের স্ত্রী বলে ওঠে, ভাই ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব বলে আমি অজু করার জন্য কলপারে যাই। অজু করে এসে আকবর বাসায় এসেছে কিনা দেখার জন্য আমি ওর ঘরে যাই। কাল ঈদের জন্য আজ রাতে ভ্যান নিয়ে বাজারে গিয়েছিল রাতে ভাড়া মারবে বলে। আকবরের ঘরে প্রবেশ করা মাত্রই আমি হ্যারিকেনের আবছা আলোয় দেখি বিকট আকারের এক লম্বা ছায়ামূর্তি আকবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই ছায়ামূর্তিটি বলে ওঠে, কি তোর ছেলেকে দেখতে এসেছিস? শেষ দেখা করে যা, তোর ছেলের দিন ঘনিয়ে এসেছে। এই বলে সেই ছায়ামূর্তিটি পাশের জানলা দিয়ে বেরিয়ে চলে গেল। তখন আমি আকবরকে অনেক ডাকছি, কিন্তু ও ঘুম থেকে উঠছে না, ও অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। এই বলে মঈনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন মিলে অনেক চেষ্টা করি আকবরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারি না। ওই দিন সকালে আমি এবং মঈন মিলে ঈদের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি এবং রাতের সব ঘটনা বলি। সব ঘটনা শুনে হুজুর আকবরের রুমে প্রবেশ করে রুকাইয়া করতে শুরু করেন, কিন্তু ওই দিনও আকবরের জ্ঞান ফিরে আসে না। হুজুর প্রায় 2 ঘন্টা চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। এরপর হুজুর কিছু পানি বলে দেন, আকবরকে অজ্ঞান অবস্থায় খাওয়াতে। তিনি কাল সকালে আসবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কথা মতো তিনি পরদিন সকালে আবারও আসেন এবং তিনি আকবরের রুমে প্রবেশ করে আমাদের সকলকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন। প্রায় ঘন্টা 2 পর হুজুর ঘরে আসতে বলেন। ঘরে প্রবেশ করে আমরা দেখি আকবরের জ্ঞান ফিরেছে, ও কথা বলছে হুজুরের সাথে। হুজুর আকবরকে কি হয়েছিল ওর সাথে জিজ্ঞেস করে। আকবর সেদিন রাতে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করে। আমি সবসময় দিনের বেলাতেই ভ্যান চালাই, কিন্তু সেদিন ঈদের আগের দিন ছিল বলে আমি চিন্তা করি রাতেও ভ্যান নিয়ে ভাড়া মারব।
সেই মোতাবেক আমি সহ আরো কিছু ভ্যান চালক আমরা বাজারে বসেছিলাম। হঠাৎ কিছুক্ষণ পর একটা মহিলা আসে আমার কাছে এবং বলে এখান থেকে 6 কিলোমিটার দূরে কবিরপুর নামের একটা গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারবো কিনা। এরপর আমি সেই মহিলাকে নিয়ে কবিরপুর গ্রামে নামিয়ে দিয়ে আসি। রাত্রি ছিল পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদ স্বচ্ছ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বিপত্তিটা বাধে কবিরপুর থেকে আসার সময় আমি হঠাৎই রাস্তার একপাশে দেখতে পাই একটা কালো কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলা কিছু ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখে আমি বেশ অবাক হয়ে যাই। এত রাতে এই বয়স্ক মহিলা এখানে এতগুলো ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। আমাকে দেখে সে হাতের ইশারায় থামতে বলে। আমিও ভ্যান থামিয়ে দেই। রাস্তার একপাশে থামিয়ে ভ্যান থেকে নামতেই আমি দেখি শাড়ির আঁচল দিয়ে তার মুখ পুরো ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। তিনি আমাকে বলেন, আমাকে রায়নগর বাজারে নামিয়ে দিয়ে আসতে পারবি? আমি হ্যাঁ বললে তিনি একটা একটা করে ছাগলের বাচ্চা ভ্যানে উঠতে শুরু করেন। তিনি বয়স্ক মহিলা, তার কষ্ট হচ্ছে মনে করে আমি যখনই ছাগলগুলোকে ধরে ভ্যানে ওঠাতে যাব বলে ছাগলগুলোর দিকে হাত বাড়াই, তখনই সেই মহিলা ধমকের স্বরে আমাকে বলে ওঠেন, এই ছাগলগুলোর দিকে তোর পাপিষ্ঠ হাত বাড়িয়ে দিবি না, আমার ছাগলগুলোকে আমি ভ্যানে ওঠাতে পারবো। এই বলে তিনি সবগুলো ছাগলকে ভ্যানে উঠিয়ে নিজেও ভ্যানের পেছনে উঠে বসেন। আমি তার কথায় বেশ বিরক্ত হই, ভাবতে থাকি একে তো রাতে আমি তাকে সাহায্য করছি আর সে কিনা আমাকে উল্টো পাল্টা কথা বলছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি ভ্যান চালাতে শুরু করি। কিছুক্ষণ চালানোর পর আমি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এমন সময় হঠাৎই আমি ভ্যানের পেছন থেকে কটকট শব্দ শুনতে পাই, মনে হচ্ছে কেউ হাড্ডি চাবিয়ে খাচ্ছে। বিষয়টি দেখার জন্য আমি তখনই পেছনের দিকে তাকাই এবং আমি যা দেখি তা যেন কোনো মানুষের জীবনে দ্বিতীয়বার না ঘটে। আমি দেখি সেই বয়স্ক মহিলা একটি ছাগলের বাচ্চার ঘাড় কামড়ে ধরে আছে এবং সেটা সে খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে সে সাথে সাথেই ছাগলের বাচ্চাটিকে আলাদা করে তার গলার ভেতর থেকে বের হওয়া রক্ত খেতে শুরু করে। এসব দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসে, আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। আমি এক চুলো সেখান থেকে নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল কি আমাকে সেখানে বেঁধে রেখেছে। এমন সময় হঠাৎ সেই মহিলাটি বলে ওঠে, আমিও তার সাথে অংশ নিতে চাই কিনা। এই বলে সে আমার দিকে তাকায়। আমি সহ্য করতে না পেরে ভ্যান থেকে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করি বাড়ির দিকে। প্রায় মিনিট 5 পর আমি বাড়িতে পৌঁছাই। বাড়ি পৌঁছে আমি সোজা আমার ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করা মাত্রই আমার নাকে প্রচন্ড বাজে একটা মাংস পচা গন্ধ আসতে শুরু করে। আমি দেখি অসংখ্য পচা গলা, আধ খাওয়া ছাগলের বাচ্চা আমার পুরো বিছানা জুড়ে। এসব দেখে আমি আর সহ্য করতে পারি না। এসব দেখে আমার কি হয়েছে তারপর আমার কিছু মনে নেই। এরপর আর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ওরা তো আমার পাপের শাস্তি দিতে এসেছে আমাকে। এই বলে আকবর চুপ করে যায়। হুজুর ওকে বারবার জিজ্ঞেস করে, কি পাপ করেছো তুমি? কিন্তু আকবর হুজুরের কোন প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, ও কিছু না, এমনি বলেছি। আমার মাথা কাজ করছে না, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। এরপর হুজুর কিছু ঝাড়ফুঁক করে পানি পরে আকবরকে খাইয়ে দিয়ে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় আমি হুজুরের মুখে বেশ চিন্তার ভাঁজ দেখতে পাই। কেন তা আমি বুঝতে পারি না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর কোন ঘটনা এর সাথে ঘটে না। কি লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা এখানেই শেষ? এই ঘটনা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিক নয়। এই ঘটনাটি অন্য আরেক দিকে মোড় নিতে চলেছে। জানতে হলে শুনতে থাকুন। এক রাতে আমার কেন যেন ঘুম আসছিল না। এমন সময় হঠাৎই আমার কানে উঠোন থেকে আকবরের চিৎকার ভেসে আসতে থাকে। আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠোনে যাই। গিয়ে দেখি আকবর চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, ওরা আবারও এসেছে আমাকে নিয়ে যেতে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এইসব বলতে বলতে আকবরের জ্ঞান হারিয়ে যায়। সাথে সাথে মুইন ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। আমরা সবাই মিলে ওকে উঠিয়ে নিয়ে যাই ঘরে। আবারও আগের মতোই ওর জ্ঞান ফিরে আসছিল না। পরদিন সকালে ওর জ্ঞান ফিরে আসে। এরপর আমি এবং মুইন মিলে আবারও হুজুরকে বাড়িতে নিয়ে আসি। হুজুর আকবরের ঘরে প্রবেশ করে এক গ্লাস পানি পড়া দিয়ে আকবরের শরীরে ছিটিয়ে দেয়। এরপর হুজুর আকবরকে জিজ্ঞেস করে, কি হয়েছিল রাতে? আকবর হুজুরকে বলে, আমি কাল রাতে এসে খেতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এক হাতে হ্যারিকেন নিয়ে 1 পা 2 পা করে আমি ক্ষেতের আইল ধরে ক্ষেতের দিকে এগিয়ে যেতে থাকি। এমন সময় হঠাৎই কে যেন আমার নাম ধরে পেছন থেকে ডাক দেয়। কে ডাক দিয়েছে সেটি দেখার জন্য আমি যখন পেছনে তাকাই, আমি হ্যারিকেনের আবছা আলোয় দেখতে পাই 7 ফুট উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার 5-6 হাত দূরে।
তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা। আমাকে পেছনে ঘুরে তাকাতে দেখে সে নিজের শরীর থেকে সম্পূর্ণ চাদর সরিয়ে ফেলে এবং তারপর আমি যা দেখতে পাই তা আমি কোনোদিন দেখতে চাই না। আমি দেখি সেটি কোনো মানুষ নয়, সেই জিনিসটির পুরো শরীর কালো লোমে ঘেরা, সেই জিনিসটির মাথা নেই। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ হ্যাঁচকা টান দিয়ে সেই জিনিসটির মাথা গলা থেকে আলাদা করে ফেলেছে। সেই জিনিসটি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠে এবং সে জানায় আমার নাকি মৃত্যু ঘনিয়ে আসছে। এই বলে সেই জিনিসটি এক নিমিষে আমার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে যায়। এরপর আমি এক দৌড়ে ঘরে চলে আসি। বাড়িতে আসার পর আমার আর কিছু মনে নেই। এই বলে আকবর একদম চুপ হয়ে যায়। এরপর হুজুরকে অনেকবার জিজ্ঞেস করেন, তুমি কি এমন পাপ করেছো যার জন্য এমন হচ্ছে? কিন্তু আকবর হুজুরের প্রশ্নের উত্তর দেয় না। হুজুরের পর আকবরকে ঝাড়ফুঁক করেন এবং আমাদের বাড়ি থেকে চলে যান। হুজুর যাওয়ার আগে মঈনকে বলে যান, আপনার ছেলের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা ও বারবার বলতে গিয়েও বলতে পারছে না। আমি আমার অনুগত জিনদের দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি। শুধু এইটুকু বলেছে আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, যার ফলে ওর কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে না পারলে তারা আমাদের কিছুই করতে পারবে না। এরপর মঈন এবং আমি আকবরকে অনেকভাবে অনেক রকম করে জিজ্ঞাসা করি যে সে কি এমন পাপ করেছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এইটুকুই বলে, আমাকে এখানে থাকতে দেন, আমি এখানে থাকতে চাই। এরপর চলে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ ফজরের নামাজের পর মঈন হন্তদন্ত হয়ে আমার ঘরে ছুটে আসে এবং বলতে শুরু করে, আকবরকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে আমাদের ক্ষেতের সেচ দেওয়ার জন্য সে বের হয়েছিল, এখনো বাসায় ফিরে আসেনি। আমি ক্ষেতের আশেপাশে বাড়ির চারিদিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমন তো কোনোদিন হয়নি। আমার কেমন যেন করছে মনটা। খারাপ কিছু হলো না তো? এই বলে মঈন কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন আকবরকে খুঁজতে বের হই। এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলে, কাকা, আপনাদের ক্ষেত থেকে 5-7 মিনিট দূরে হেঁটে আপনাদের কাজী পুকুরের ওখানে একটু যেতে হবে। অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে সে শুধু বলে, আপনারা চলুন আগে। আমরা নিরুপায় হয়ে সেখানে যাই। গিয়ে দেখি গ্রামে বেশ কিছু মানুষ পুকুরের পাড়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড় ভেঙে ভেতরে প্রবেশ করতে আমরা দেখি মাথাবিহীন এক নিথর দেহ মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল হ্যাঁচকা টানে কেউ তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। সেই দেহটির পরনের লুঙ্গি এবং জামাটি দেখে লাশটিকে শনাক্ত করা হয়েছিল। আমরা অনেকেই আকবরের কাটা মাথাটি আশেপাশে খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এরপর আমরা সবাই মিলে খুব মাথাবিহীন অবস্থায় কবর দিয়ে দিই। এরপর দিন আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। এইসব ঘটনার 3 দিনের মাথায় মঈনের স্ত্রী ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে মারা যান। এরপর থেকে মঈন হয়ে যায় এই পৃথিবীতে একদম একা। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঘটনার শুরু থেকে বলেছিলাম মঈনের ছেলে আকবর একজন মানুষরূপী শয়তান ছিল। কেন বলেছিলাম? আকবর কি এমন পাপ করেছিল যার ফলস্বরূপ তার এমন মৃত্যু হলো? তবে কি আকবরের মৃত্যুর সাথেই এই রহস্যটিকে মাটি চাপা দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আকবরের মৃত্যুর 7 দিন পর আমি এবং মঈন মিলে বাজারে বসেছিলাম। এমন সময় হঠাৎই আমাদের গ্রামের একজন এসে বলে, গতকাল আমাদের পাশের গ্রামের একজন কবিরাজ মারা গেছে। তার লাশ নাকি সেই কবিরাজের বাড়ির পাশের এক জঙ্গলে পাওয়া গেছে। তার লাশটাও ঠিক আকবরের লাশের মতোই ছিল। সেই কবিরাজের দেহ মাথা থেকে আলাদা অবস্থায় পাওয়া গেছে। এসব শুনে মঈনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর আমরা বাজার থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দেই। হঠাৎই মাঝপথে আমাদের হুজুরের সাথে দেখা হয়, যিনি আকবরের চিকিৎসা করতে এসেছিলেন। হুজুর আমাদের দেখা মাত্রই বলেন, ভাই, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু আপনারা সেখানে ছিলেন না। আপনাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে। এরপর আমরা হুজুরকে আমাদের বাসায় নিয়ে যাই। ঘরে প্রবেশ করা মাত্রই হুজুর বলতে শুরু করেন, ভাই, জানি না আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন কিনা, কিন্তু তবু আমি আপনাদের কথাগুলো বলতে চাই। আকবরের মৃত্যুর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আমি আপনাদের বলেছিলাম আমার অনুগত জিনরা আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, অন্যদিকে আকবরও কিছু বলছে না। এর জন্য আমি আকবরের কোনো সাহায্য নিতে পারছিলাম না, কিন্তু এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না।
আমি আকবরকে যে কোনোভাবে এই বিপদ থেকে বের করতে চেয়েছিলাম। এই জন্য আমি বারবার আমার যে ছাত্র জিন অনেক শক্তিশালী সেই 20,000 জিনদের সর্দারের সাথে যোগাযোগ করি সেই রাতেই, এবং সে আমার ডাকে সাড়া দিচ্ছিলেন না। এরপর থেকে আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজের পর তার সাথে যোগাযোগের চেষ্টা করি, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে আছি। এমনই একটা দিন হঠাৎ সেই জিনটি হাজির হয় এবং বলতে শুরু করে, হুজুর আমাকে ক্ষমা করবেন আপনি। আমি জানি আপনি কেন অনেকদিন যাবত আমাকে মনে করছেন। আমি এও জানি কেন আপনি বারবার আমাকে স্মরণ করছেন। আপনি যে কারণে আমাকে স্মরণ করছেন সেই কারণটির সমাধান করতে আমি চাই না, এর জন্য আমি দুঃখিত। আপনি যার সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছেন সে একজন পাপী, সে একজন শয়তানের উপাসক। এই জন্যই আমি তার কোনো সাহায্য করতে পারবো না। এরপর আমি সেই জিনকে জিজ্ঞাসা করি, কি করেছে আকবর, কেন সে সাহায্য করতে চায় না? এরপর জিনটি বলতে শুরু করে, আপনি যার সাহায্যের জন্য আমাকে ডেকেছেন সেই আকবর একজন মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করত না। এর মাঝে সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যার ফলে আকবর সেই মেয়েটির উপরে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সেই মেয়ের উপরে কালো জাদু প্রয়োগ করে তাকে মেরে ফেলবে। এরপর আকবর তার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ ছিল শয়তানের পূজারী। সেই কবিরাজ আকবরকে কাজ করে দেবে বলে তাকে আশ্বস্ত করে, কিন্তু এখানে সেই কবিরাজ একটি শর্ত দেয়। সেই কবিরাজ বলে সেই মেয়েটিকে সে এখন মারতে পারবে না। সেই মেয়েটির গর্ভে যখন বাচ্চা আসবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ যেদিন হবে সেদিন সেই মেয়েটিকে, তার বাচ্চাটিকে সে কালো জাদু প্রয়োগ করে মেরে ফেলবে। সেদিন রাতেই সেই মেয়েটির মাথা এবং সেই বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে তাকে দিতে হবে। আকবর সেই কবিরাজের কথা মতো রাজি হয়। এরপর সেই কবিরাজ সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে তার কথা মতো মেরে ফেলে কালো জাদুর মাধ্যমে, এবং আকবর কবিরাজকে দেয়া কথা মতো সেই মেয়েটির এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে দেয়। এরপর আকবর প্রায় সময় সেই কবিরাজের কাছে যেত। কবিরাজ আকবরকে একদিন বলে তাকে সে নিজের শিষ্য বানাতে চায়। আকবর কবিরাজের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেই কবিরাজ আকবরকে নানা ধরনের কালো জাদুর শিক্ষা দেয়। আকবরকে নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে। কবিরাজ আকবরকে নিজের কাছের মানুষ বানিয়ে ফেলার পেছনে কবিরাজের অনেক বড় একটি স্বার্থ লুকানো ছিল। সেটি হচ্ছে আকবর যে মেয়েটি এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনেছিল সেটি একটি ভয়াবহ এবং শক্তিশালী জিনকে ভোগ দেওয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করা। সেই জিনটির সাহায্যের মাধ্যমে কবিরাজ তার কিছু অসাধ্য সাধন করতে চেয়েছিল, কিন্তু সেই জিনটি কবিরাজকে সাহায্য করার বিনিময়ে দুইটি মানুষের বলি চায় যারা তুলা রাশির জাতক হবে। আকবর ছিল একজন তুলা রাশির জাতক। এই জন্যই আকবরকে সেই কবিরাজ তার এতটা কাছের মানুষ বানিয়ে ফেলেছিল, যাতে সেই জিনকে সে খুশি করতে পারে এবং তাকে বলি দিতে পারে। সেই কবিরাজ সেই জিনকে আকবরের পিছনে লাগিয়ে দিয়েছিল, যার ফলে আকবরের সাথে এতদিন এত সব ঘটনা ঘটেছে। কিন্তু আকবর কবিরাজের এই সকল বিষয় ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি। আকবর যখন কবিরাজের কাছে গিয়েছিল, সকল ঘটনা বলেছিল, তখন কবিরাজ তাকে বলেছিল যখন কবর থেকে মাথা তুলে আনতে গিয়েছিল সেখান থেকে খারাপ কিছু জিন তার পিছু নিয়েছে, যার ফলে এসব ঘটনা ঘটছে। এরপর কবিরাজ 18 এপ্রিল আকবরকে তার কাছে আসতে বলে। সেদিন তার সমস্যার সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করে। 18 এপ্রিল রাত্রি ছিল অমাবস্যার রাত। সেই রাতেই সেই ভয়ানক জিনকে দিয়ে সেই কবিরাজ তুলা রাশির দুজন জাতককে বলি দেবার কথা বলেছিল। সেই রাতে আকবর যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তার সমস্যার সমাধান করবে বলে তাকে নিয়ে আসে। এমন সময় সেই কবিরাজ আকবরের মাথা তার দেহ থেকে এক কোপে আলাদা করে সেই শয়তানকে বলি দেয়। এরপর সেই শয়তান জিনটি কবিরাজকে সাহায্য করে। সেই জিনটি কবিরাজকে সাহায্য করার শেষে তার প্রাপ্য আরেকটি বলি চায়, কিন্তু সেই কবিরাজ সেই জিনটিকে আরেকটি বলি দিতে অস্বীকার করে। এর ফলে সেই জিনটি সেই কবিরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই সময় জিনটি কবিরাজে কিছুই করতে পারে না। কবিরাজ সে রাতে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বেঁচে যায়, কিন্তু আজ আর সেই কবিরাজের রক্ষা হয়নি। সেই শয়তান জিনটি কবিরাজকে আজ মেরে ফেলেছে। হুজুর, আকবর তার পাপের শাস্তি পেয়েছে, এমন মৃত্যুই তার প্রাপ্য ছিল। এই বলে সেই জিনটি আমাকে বিদায় জানিয়ে চলে যায়। আকবরের পাপ আজ তাকে ধ্বংস করেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। হুজুরের এসব কথা শুনে আমি আর মুহিন দুজনেই কান্নায় ভেঙে পড়ি। এরপর থেকে মুহিন তার শয়তান ছেলের কথা ভুলে যায়। এই ঘটনাটি আমরা চার বন্ধু ছাড়া কেউ জানত না, সেজন্যই আমি এই ঘটনা কোনদিন কোনো জায়গায় ঘটেছে তা বলিনি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। খুব অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেয়ে ঘটনা পাঠানোর ইচ্ছা যেন আরও বেড়ে গেছে ইদানিং। তাই আজ আমি আপনাদের সাথে
গ্রামের ক্লিনিকে সদ্য জয়েনকৃত একজন ডাক্তারের কাছ থেকে শোনা ঘটনা শেয়ার করব। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনাটির প্রেক্ষাপট ও ঘটনায় চলে যাচ্ছি। 2019 সাল। বাসা থেকে বেশি দূর না হবার কারণে বাসায় কিছু না জানিয়ে সেদিন হাওয়া বদলের জন্য আমার এক বন্ধু জনিকে সাথে নিয়ে আমরা রওনা হই জামালপুরের কোনো একটি গ্রামের উদ্দেশ্যে। আমার আর জনির নানু ও দাদু বাড়ি জামালপুর হওয়ায় আমরা সেখানে বছরে 1-2 বার ঘুরতে বা কোনো কারণ ছাড়াই চলে যেতাম। সেদিন আমি আর জনি গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। মেইন রোড, আর প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন সময় এক যুবক বয়সী লোক এসে সেই চায়ের স্টলে উপস্থিত হলেন। জনি তাকে দেখে কিছুটা পরিচিত বলে মনে করে, কিন্তু মনের ভুল ভেবে সে আমার সাথে কথা বলতে বলতে 2টা চায়ের অর্ডার করলো। চা খেতে খেতে জনি বারবার লোকটার দিকে তাকাচ্ছিল, আর এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করে। লোকটি তার নাম বলে জনিকে চিনতে পারলেন, আর আমাদের কাছে এসে বসে উনিও একটি চায়ের অর্ডার করলেন। জনিদের সাথে পারিবারিকভাবেই নাকি উনি পরিচিত ছিলেন। কিছুক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম উনি এই গ্রামের একটি ক্লিনিকে কর্মরত একজন চিকিৎসক। ওনার নাম আবরার। চা চলে এলে বেশি একটা কথা না বলে আবরার সাহেব একেবারে চুপচাপ বসেই চা খাচ্ছিলেন, আর হঠাৎ এদিক ওদিক তাকাচ্ছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মনে হয় খুব অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। কিছুক্ষণ চা খাওয়ার পরে উনি আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন আমরা আজই শহরে ফিরে যাব কিনা। ওনার প্রশ্নে কেমন যেন ভয়ের একটা ছাপ জড়িত ছিল, যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম। হঠাৎ চায়ের দোকানে চা বিক্রেতা আবরার সাহেবকে বলে বসলেন, ডাক্তার সাহেব, আজকেই চইলা যান, আর থাইকেন না এখানে, জান বাঁচানি ফরজ। চা বিক্রেতার এমন কথা শুনে আমি আর আমার বন্ধু জনি কিছুটা অবাক হয়ে আবরার সাহেব আর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আর কেনই বা দোকানদার ওনাকে এই কথা বললেন। কিন্তু উনি কিছুতেই কিছু বলতে রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমাদের অনেক জোরাজুরিতে চা বিক্রেতা আবরার সাহেবকে ঘটনাটি আমাদের কাছে বলতে বললে আবরার সাহেব রাজি হয়ে যান, আর উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম আবরার, আমি পেশায় একজন চিকিৎসক। সদ্য প্রথম ধাপে ডাক্তারি পড়া শেষ করে বাকি 5 জন চিকিৎসকের মতো বড় ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আমারও ছিল, কিন্তু পারিবারিক সমস্যা ও আর্থিক অনটনের জন্য আমাকে নিজের খরচ চালাতে চাকরির পথ বেছে নিতে হয়। অবশেষে আমি এই গ্রামের ক্লিনিকে একটি মোটামুটি ভালো চাকরিও পেয়ে যাই আল্লাহর রহমতে। ভেবেছিলাম ভালোই হয়েছে, এদিকে গ্রামে খুব বেশি পেশেন্ট আসে না, তাই আরামে চাকরি করে হায়ার স্টাডিজের কথাও ভাবা যাবে, আর পরিবারকেও হেল্প করা হবে ভেবে আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা নিয়ে নিই। জয়নিং এর আগের মাসে আমি আমার 27তম জন্মদিন পালন করে চাকরির জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জয়েন করার 6-7 মাস সবকিছু আমার আশানুরূপ ছিল, কিন্তু আমার অতীতে থাকা একটি কালো ছায়া কিভাবে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে তোমরা জানতে চাও? না থাক, আমি আর তোমাদের কিছু বলবো না। এতটুকু বলে আবরার সাহেব কি যেন ভেবে আমাদের আর কিছু বলতে চাইলেন না, কিন্তু আমরা ঘটনাটি না শুনে যেন শান্তি পাচ্ছিলাম না একেবারেই। তাই ওনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওনাকে বললাম। উনি কিছুটা অস্বস্তি নিয়ে এই ঘটনাটি সম্পূর্ণ বলতে রাজি হয়ে আরও 1 কাপ চা নিয়ে কথা বলা শুরু করলেন। জয়েনিং এর 6-7 মাসের মাঝে আমি জ্বর, মাথা ব্যথা, হাত ভাঙা এবং আরও কিছু সমস্যার চিকিৎসা করেছি, কিন্তু হঠাৎ এমন এক সময় এলো যা আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গ্রাস করে নিল। আমি একদিন প্রায় সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের আজানের কিছুটা আগে ক্লিনিকে অলস সময়ে বসেছিলাম, আর তখনই এক বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমাকে তার সাথে যেতে বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কি সমস্যা জিজ্ঞেস করতেই বৃদ্ধা সজোরে কেঁদে উঠলেন। মনে মনে ভাবলাম কি মুশকিল, ওনাকে সামলাবো নাকি ওনার সমস্যা শুনবো। ভাবতে ভাবতে বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে টেবিলে রাখা পানি খাইয়ে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। বৃদ্ধা বললেন ওনার নাতিটা নাকি খুব অসুস্থ, 4 দিন যাবৎ সে কিছু খাচ্ছে না, এমনকি পানি পর্যন্ত পান করেনি। ওনার কথা শুনে আমি বললাম আমি সন্ধ্যায় গ্রামে ফিরে ওনার বাসায় যাব। উনি আমাকে ওনার বাসার ঠিকানা বলে চলে গেলেন। আমি তৎক্ষণাৎ যাইনি, কারণ তখন মহিলার সাথে গেলে আমাকে আবার অনেকটা পথ ক্লিনিকে ফেরার জন্য পাড়ি দিতে হতো।
ভেবেছিলাম রাতের দিকে একেবারে বাসায় ফেরার পথে মহিলার বাসা হয়ে তারপর ফিরব, কিন্তু বৃদ্ধার অবস্থা দেখে খুব মায়া লাগার কারণে আমি আমার জিনিসপত্র নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যাই। একটু হাঁটতেই দেখি সেই বৃদ্ধা হেঁটে যাচ্ছেন গ্রামের দিকে। আমি ওনাকে ডাক দিলাম, চাচি, ও চাচি, দাঁড়ান, আমি যাব আপনার সাথে। উনি খুশি হয়ে আমার সাথে হাঁটতে লাগলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ওনাকে ওনার নাতির কথা জিজ্ঞেস করলে উনি শুধু কেঁদেই যাচ্ছিলেন। বিধায় আমি মোটামুটি ভালোই বিরক্ত হয়ে ওনাকে আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। প্রায় ৩৫ মিনিট হাঁটার পরে আমরা একটি বাসার সামনে এসে উপস্থিত হলাম। গ্রামাঞ্চল হলেও এখানে অনেক পাকা বাড়ি তৈরি হয়েছে। ওনাদের বাড়িটিও ছিল একতলা পাকা বাড়ি, কিন্তু টিন শেডের। উনি আমাকে ভেতরে নিয়ে একটি চেয়ারে বসালেন। আমি যে ঘরে বসলাম সেখানে ঘরের দরজার ঠিক বামে একটি বিছানা, আর ডান পাশে কিছু চাল রাখার ড্রাম আর একটি পুরাতন শোকেস ছিল। সেই শোকেসের সামনে চেয়ার দিয়ে উনি আমাকে বসিয়ে আমার জন্য ভেতর থেকে পায়েস নিয়ে এলেন আর খেতে দিলেন। আমি ওনাকে বললাম, চাচি, আগে আপনার নাতিকে দেখি, তারপর না হয় খাবো। উনি আমার দিকে কিছুটা রেগে গিয়ে তাকালেন এবং বললেন, তোমাকে খাইতে দিছি, আগে খেয়ে নাও। এই কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, দেখেন চাচি, আমার এত সময় নেই। আপনার নাতিকে দেখে আমার আবারও ক্লিনিকে ফেরা লাগবে, তাই আপনার নাতিকে দেখা যায় এখন। উনি আমাকে সামনে আগাতে ইশারা করে সামনের পর্দা দেয়া একটি ঘরে চলে গেলেন, আর ওনাকে অনুসরণ করে আমিও সেই ঘরে প্রবেশ করলাম। ঘরটি ছিল মোটামুটি অন্ধকার। গ্রামে তখন পল্লী বিদ্যুৎ পৌঁছালেও সন্ধ্যার পরে বিদ্যুৎ একেবারেই থাকতো না, তাই ঘরে ঘরে হ্যারিকেন, কুপিবাতি বা মোমবাতি ব্যবহার করা হতো। সেই ঘরের পর্দা সরিয়ে আমি দেখলাম ঘরের মাঝখানে একটা বড় বিছানা, যার উপর মশারি টানানো ছিল, আর একটু সামনে ডান দিকে টুলের উপর একটি কুপিবাতি চলছে। আর মশারিটার জন্য যেন রুমে আরো বেশি অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়েছে। আমাকে মহিলা বিছানার পাশে দাঁড় করিয়ে রেখে মশারিটি তুলে একটু সাইডে সরিয়ে আমাকে বসতে বললেন। আমি ওনার নাতিকে দেখার জন্য তার হাতটা ধরার আগে আমার মোবাইলের টর্চ জ্বালানোর কথা ভাবলাম, কারণ রুমটা এত বেশি অন্ধকার লাগছিল যে রোগী দেখা সম্ভব ছিল না। ভাবনা অনুযায়ী টর্চ জ্বালিয়ে ওনার নাতির হাতের পালস চেক করার জন্য হাত ধরে ছেলেটার চেহারার দিকে তাকাই, আর দেখতে পাই যে ছেলেটি আমায় দেখে হাসছে। কিন্তু ছেলেটার চেহারা দেখে আমি 2 হাত দূরে ছিটকে পড়ে যাই। আপনারা হয়তো ভেবেছেন যে কোনো ভৌতিক চেহারা ছিল বিধায় ছেলেটাকে দেখে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম বা ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে তা নয়। আসলে তার চেহারাটা ছিল অবিকল, আমারই মতো। আমার মনে হচ্ছিল আমি যেন আমার দিকে তাকিয়ে হাসছি। এই দৃশ্য দেখে আমি মহিলার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারাটা কেমন যেন সাদাটে হয়ে গেছে, আর তার মুখ দিয়ে লালা ঝরছে। মহিলাটি তাকিয়ে এমন সময় বিছানায় থাকা ছেলেটি আমার বাম হাত চেপে ধরে আমাকে বলে, "শ্শ্, কথা বলিস না, আয় আয়, ও তোকে ডাকছে। শ্শ্, ও আসছে, ও আসছে, দেখতে পাচ্ছিস, ও আসছে।" আমি এই কথা শুনে সজোরে আমার হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিব, এমন সময় সেই বৃদ্ধা আমার সামনে আমার পথ আটকে দাঁড়ায় আর বলে, তোর দাদিকে দেখবি? চলে গেছে সে। কে দেখবি? তোকে দেখতেই হবে, দেখ দেখ, আরে দেখ না ছেলে। এই বলে সে আমার হাত ছেড়ে 2 হাত উঁচু করে আমার সামনে দাঁড়িয়ে যায়, আর নিমিষে আমি দেখি আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, আর তার চেহারা থেকে পোকা গড়িয়ে পড়ছিল, আর গলায় দড়ি পেঁচানো ছিল। জিভটা যেন বেরিয়ে আসছে, চোখ দুটো যেন কুঠুরি ফেটে বের হয়ে আসবে। এমন দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফিরলে দেখি আমি বাসায় আমার বিছানায় শুয়ে, আমার পাশে ক্লিনিকের একজন স্টাফ বসেছিল, আর আমার বিছানার পাশে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়েছিল। ক্লিনিকের স্টাফের নাম ছিল আলমগীর। আমি জ্ঞান ফিরে রাতের ঘটনার কথা মনে পড়তে লাফিয়ে উঠলাম, আর আলমগীরকে সব ঘটনা বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ আমার মুখ দিয়ে কোনো আওয়াজ তখন বের হচ্ছিল না। এটা যে কতটা যন্ত্রণা সেটা যার হয় সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আলমগীর আমাকে সান্ত্বনা দিয়ে পানি খাইয়ে আমাকে কিছুটা স্বাভাবিক করে তোলে, আর আমি তখন কিছুটা কথা বলার মতো অবস্থায় চলে এলে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি পূর্বপাড়ার বাঁশঝাড়ের নিচে কেন পড়েছিলাম, আর সেখানে কেন আর কিভাবে আমি এলাম সেই রাতের বেলা। আমি মনে মনে ভাবলাম, কি আমি বাঁশঝাড়ের মাঝে পড়েছিলাম? কিন্তু আমি তো ওই মহিলার বাসায় ছিলাম। এসব ভাবতে ভাবতে ওনাদের ছুড়ে দেওয়া প্রশ্নে আমি অস্থির হয়ে পড়ি, আর আমি ওনাদের কাছ থেকে সেই বরন্ত সন্ধ্যায় আসা সেই বৃদ্ধা আর তার নাতনির কথা বলি। আমার কথা শুনে ওনারা আর চোখে আমার দিকে তাকালেন, আর ওনাদের মাঝে একজন বলে উঠলেন, কি কোন ডাক্তার সাহেব, ওইখানে তো বাঁশের জঙ্গল ছাড়া কিছু নাই, ওইখানে মানুষ যায় না তো, একটা মাটির ভিটা আছে, পরে সবাই গ্রাম সাইডা চইলা গেছে। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, আর মনে মনে ভাবতে লাগলাম যে কি হচ্ছে আমার সাথে।
আজকে সন্ধ্যা থেকে বিজ্ঞানের ছাত্র আর মূলত ডাক্তার হবার ফলে আমি এসব বিষয় কোনোদিন বিলিভ করতাম না, কিন্তু সন্ধ্যায় তাহলে কি হলো আমার সাথে? আমি নিজেকে এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে লাগলাম নানানভাবে, কিন্তু একটা সমস্যা রয়েই যাচ্ছে, আমি কিভাবে বাঁশ ঝাড়ের ভেতরে গেলাম? আর যদি কিছু বা নাই দেখি তাহলে অজ্ঞান হলাম কেন? আমি একজন ডাক্তার, আমি যথেষ্ট স্বাস্থ্য সচেতন আর সুস্থ, আর আমার মানসিকভাবেও আমি অনেক শক্ত, কিন্তু এত কিছুর পরেও আমি নিজেকে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারিনি। সেদিন রাতের বেলা গ্রামের লোকেরা যাবার পর আমি আলমগীরকে রাতে আমার সাথে থাকতে বলি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমার কথায় আলমগীর রাজি হয়ে যায়। গ্রামের মানুষটা খুবই ভালো বিধায় ওনারা আমার আর আলমগীরের খাবারের ব্যবস্থা করে দেন। সেদিন রাতের বেলা খাবার শেষ করে আমি আর আলমগীর ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। প্রতিদিন বাড়ি ফেরার আগে কয়েল কিনে আনতাম যেন মশা কামড়াতে না পারে। সেদিন আর আনা হয়নি ভেবে আমি আমার সুটকেস থেকে মশারি বের করে চারপাশে দড়ি লাগিয়ে বিছানার উপর মশারি টানিয়ে দিলাম আর ঘুমাবো বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার প্রচন্ড শীত লাগতে শুরু করলো আর আলমগীরকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ ডাকার পর আলমগীর উঠে আমার গায়ে হাত দিয়ে বলে, ইয়াল্লাহ স্যার, আপনার শরীর তো পুড়ে যাচ্ছে, আপনার ঘরে ওষুধ নাই? আমি আলমগীরকে বলি, পাশের ঘরের আলমারির উপরে ওষুধের বাক্স রাখা আছে। ওষুধের বাক্স আনতে আলমগীর চলে গেলে আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিটের ভেতর আলমগীর এসে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য পানির গ্লাস এনে আমার পাশে বিছানায় বসে মশারি একটু সাইডে সরিয়ে যেই আমাকে ওষুধ দিতে যাবে, আমি তৎক্ষণাৎ আমার জীবনের সব থেকে বড় একটি ধাক্কা খাই। আমি দেখলাম আমি নিজেই ওষুধ আর পানির গ্লাস হাতে নিয়ে বিছানার পাশে বসে আছি। এটা দেখে আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারি না, কারণ আমার তখন প্রচন্ড জ্বর, তাই শক্তি ছিল না। আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারিনি। কিন্তু হ্যারিকেনের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আমার মতো দেখতে সেই জিনিসটি আমার মুখের কাছে টিনের গ্লাসে করে আনা পানি আমার মুখের কাছে এনে আমার গাল হাত দিয়ে জোরে চাপ দিয়ে আমাকে সেই পানি খাওয়াবার চেষ্টা করছিল। আর কিছুটা পানি আমার মুখে সে দিয়েও দেয়। আমার দম আটকে যাচ্ছিল। গলায় পানি পড়ে যাওয়ার ফলে আমি দম নেবার জন্য কিছুটা পানি গিলে ফেলি আর বিছানা থেকে উঠে বসার চেষ্টা করি। আমার সে চেষ্টা ওই জিনিসটার কারণে বিফল হয়ে যায়, কারণ সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আর গলা টিপে ধরে বলে, তোর বাবা এসবের মূলে, দেখবি তোর দাদি কিভাবে মরেছিল, ও আসছে, ও তোকে সব দেখাবে, সময় শেষ তোর, দিন গুনতে থাক, দাদির কাছে যাবি না? যাবি না তুই? বল, যাবি না? যাবি? আমি কিন্তু তোর মাথা নেব আগেই বলে রাখছি। এই বলে সে গলা ছেড়ে দেয়। এরপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলা আমার জ্ঞান ফিরলে আমি দেখলাম আমার পাশে সেই গ্রামের লোকজন আলমগীর দাঁড়িয়ে আছে আর তাদের সাথে ছিল আমার কলিগ মুসা। আমি আলমগীরকে জিজ্ঞাসা করলাম রাতে সে ওষুধ আনতে গিয়ে কেন দেরি করছিল। আলমগীর আমাকে বলল, স্যার আপনার কি হয়েছে? আমি তো 1 মিনিটও সময় লাগাই নাই ওষুধ আনতে গিয়ে আপনার গোঙানির শব্দ শুনে আমি এসে দেখি আপনি নিজেই নিজের গলা টিপে ধরে রাখছেন আর কি যেন বলছেন যে দাদির কাছে যাবেন, দাদির মতো মরবেন। পরে দেখি আপনার মাথার কাছে পানি পড়ছিল আর আপনার মুখ পুরো ভেজা ছিল। কি হয়েছে স্যার? আলমগীরের কথা শুনে আমি আলমগীরকে জোরে করে বলে উঠি, তুমিও শুনেছো আমার দাদির কথা? তুমিও? আমার কথা শুনে মুসা আমাকে শান্ত করে এবং বলে, স্ট্রেস আর জ্বরের জন্য আমার সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমার মনে প্রশ্ন থেকেই যায় যে আলমগীরও তো আমার দাদির কথা শুনলো, তাহলে আমি ভুল কিভাবে ভাবছি আর আমার দাদিরই বা কি ঘটনা? এরপর মুসা প্রাইমারি ভাবে আমাকে চেক করে এবং বলে আমি যথেষ্ট সুস্থ। রাতের জ্বরটাও তখন আর ছিল না, কিন্তু আমার গলায় আমারই আঙুলের ছাপ স্পষ্ট। মুসার কথা শুনে আমি আরো ঘাবড়ে যাই, কারণ আমি যদি সুস্থই হই তবে আমি কেন ভুলভাল দেখব? আর ডাক্তারি পড়ার সময় কত কিছু দেখেছি, অ্যানাটমি, লাশ, কিন্তু ভয় তো পাইনি আর ভুলভাল ভাবনাও আসেনি। তাহলে এখন হচ্ছেটা কি? এইসব এত জলদি আমার সাথে হয়ে যায়, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না আর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। মুসা আর আলমগীর আমাকে রেখে ক্লিনিকে যাবার জন্য পা বাড়াতে গেলে আমিও তাদের সাথে ক্লিনিকে যাব বলে জানাই। আর আমি 1 মুহূর্ত এখানে থাকতে চাচ্ছিলাম না। ওদের অনেক বারণ করার পরেও আমি ওদের ক্লিনিকে চলে যাই। ক্লিনিকে গিয়ে আমি আমার চেম্বারে বসে আমার মাকে একটা ফোন দিয়ে সব ঘটনা জানাই। আর আমার মা আমার কথা শুনে আমাকে জিজ্ঞেস করেন,
আমার কোমরে বাঁধা তাবিজটা আছে কিনা। বলে রাখা ভালো যে খুব ছোটবেলায় কিছু সমস্যার কারণে আমার কোমরে আমার মা কোনো এক হুজুরের কাছ থেকে নিয়ে আসা তাবিজ বেঁধে দিয়েছিলেন। তখন মোটামুটি ছোট থাকার ফলে ওই সমস্যাগুলির কথা আমার জানা ছিল না। আমার মা আমাকে তাবিজের কথা জিজ্ঞেস করলে আমি আমার কোমরে হাত দিয়ে দেখি আমার কোমরে কোনো তাবিজ বা সুতা কিছুই ছিল না। আমার তখন মনে হলো বেশ কিছুদিন আগে গোসল করার সময় তাবিজের সুতা অনেক দিন কোমরে থাকার ফলে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিল। তাই আমি সেই তাবিজ আর সুতো খুলে আমার বাথরুমের একপাশে রেখে দিয়েছিলাম, কিন্তু মনের ভুলে আর তাবিজটা পরাই হয়নি। আমি আমার মাকে এই কথা জানালে উনি আমাকে অনেক বকাঝকা করেন আর বলেন উনি আমার বাবাকে নিয়ে গ্রামে আসবেন আজকেই। আমি আমার মাকে বলি যে ওনাদের আসার দরকার নেই, আমিই বাড়ি যাব। কিন্তু আমার মা আমাকে বলেন খবরদার আমি যেন একবারও আসার কথা ভুলেও চিন্তা না করি। এই বলে আমার মা ফোন কেটে দেন। মায়ের কথা শেষ করে আমি ভাবছিলাম যে মা এভাবে রিয়্যাক্ট করলেন কেনই বা এই তাবিজ এত জরুরি, আমি যেতে চাইলে এত কড়া ভাষায় মানাই বা কেন করবেন। এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে আমি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি 3 জন লোক একটা মরুভূমির মতো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। তারা আমার সামনে হাঁটছেন আর আমি পেছনে পেছনে। তাদের মাঝে 2 জন পুরুষ আর 1 জন মহিলা। হেঁটে হেঁটে কিছু দূর যাবার পর মরুভূমির মাঝে একটি জায়গায় গোল বৃত্তাকার একটি ছায়া দেখতে পেলাম আমরা। আমি স্বপ্নের মাঝেই ভাবছিলাম মরুভূমির মাঝে ছায়া কিভাবে আসতে পারে। হঠাৎ সেই 3 জন লোক পেছন ফিরে আমার দিকে তাকালেন আর একসাথে বলতে লাগলেন, আজ শুক্রবার, আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু তুমি এই ছায়ার ভেতরেই থাকবে, তুমি আর এগোতে পারবে না, তোমার সাথে আমাদের যাত্রা এখানেই শেষ। এই বলে ওনারা চলে যাচ্ছিলেন। আমি ওনাদের চেহারা দেখে 3 জনের মাঝে 2 জনকে চিনতে পারলাম, কারণ ওনাদের মাঝে একজন ছিলেন আমার মা, আরেকজন আমার বাবা, আরেকজন ছিলেন একজন বৃদ্ধ লোক। উনি আমাকে বললেন, বাবা আমার আর কিছুই করার নাই, আমাকে মাফ করে দিও, আল্লাহর দরবারে ক্ষমা চাইবো কিছু না করতে পারার জন্য। ওনার কথা শেষ করে চলে যাচ্ছিলেন আর আমি ওনাদের সাথে যেতে চাইলেও পারছিলাম না, কারণ আমার পা চলছিল না আর আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি চিৎকার করার চেষ্টা করতে লাগলাম সমস্ত শক্তি দিয়ে। হঠাৎ আমার ঘুম ভাঙলো ক্লিনিকের এক নার্সের ধাক্কায়। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের মাঝে চিৎকার করছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রাত হয়ে গেছে। আমি আমার মোবাইল ফোন হাতে নিয়ে দেখি আমার মোবাইলে 17টা মিসড কল আমার ফোনে ভাসছিল। আমি তড়িঘড়ি করে বাবাকে ফোন দেই আর আমার বাবা আমার উপর রাগ করে অনেক কথা শোনালেন আর এও বললেন ওনারা 30 মিনিটের মাঝে ক্লিনিকে পৌঁছে যাবেন। আমি অপেক্ষা করতে লাগলাম আর কিছুক্ষণ পর মা ও বাবা এলেন ক্লিনিকে। ওনাদের সাথে একজন বৃদ্ধ হুজুর ছিলেন। আমি হুজুরের চেহারা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না, কারণ সেই হুজুরের চেহারাটি ছিল আমার স্বপ্নে দেখা সেই 3 জন ব্যক্তির মাঝের তৃতীয় ব্যক্তির মতো। নিজেকে কিছুটা সামলে নিয়ে আমি হুজুরকে সালাম দিয়ে বলি যে ওনাকে আমি স্বপ্নে দেখেছি একটু আগে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিক কি দেখেছি স্বপ্নে। আমি ওনাকে আমার স্বপ্নের কথা বললে ওনার চেহারায় কেমন একটা কালো ছাপ পড়ে গেল। উনি কিছু না বলে আমার মা বাবার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লেন। আমার মা কাঁদো কাঁদো কণ্ঠে হুজুরকে বললেন আমার ছেলেকে বাঁচান হুজুর। আমার বাবা সব শুনছিলেন এতক্ষণ। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আমার গালে জোরে একটা চর বসিয়ে দিলেন, তুই তাবিজ কেন খুললি? আর কয়েক বছর পর খুললে কি হতো? এই বলে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার বাবার কান্না শুনে মুসা আমাদের দিকে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু ওকে আমরা কেউ কিছু বলতে পারলাম না। ও আমার বাবাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এরপর আমরা বাসায় ফিরে যাই। বাসায় ফেরার এতটা পথে আমি আমার বাবা মা এবং হুজুর কেউ একটা শব্দও বিনিময় করিনি, কিন্তু আমার কানের কাছে বারবার কিছু শব্দ ভেসে আসছিল, কিরে সময় তো শেষ তোর, আমার কাছে আয়, দাদির মতো আয়, দাদির মতো। এই বলে আস্তে আস্তে শব্দগুলো ক্ষীণ হয়ে আসছিল। আমি আমার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম উনি আমাকে কিছু বলছিলেন কিনা। উনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদেই যাচ্ছিলেন। আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরতেই দেখি গ্রামের বেশ কিছু মানুষ আমার বাসার সামনে আমার জন্য রাতের খাবার রান্না করে নিয়ে বসে আছে। আমার মা বাবাকে দেখে ওনারা আমার মা বাবার জন্য খাবার রান্না করতে চলে যান। ভাবুন গ্রামের মানুষরা কতটা ভালো হয়। যাই হোক, বাসায় ফিরে পানি খেয়ে আমার বাবা মার সাথে কথা বলে হুজুর বাইরে চলে গেলেন। একটু পর বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসলো, কিন্তু গ্রামের মসজিদ ছিল অনেক দূরে। তাহলে এখানে আজানের শব্দ? বুঝতে বাকি রইল না এটা সেই হুজুরের কাজ। এরপর ঘরের চারপাশে কিছুটা মাটিতে পোতার আওয়াজ শুনতে পাই আর সূরা বাকারার আয়াত শুনতে পাই।
প্রায় 30 মিনিট বাইরে থাকার পরে হুজুর ফিরে এলেন, আর আমরা সবাই আমাদের শোবার ঘরে বসেছিলাম। এর কিছুক্ষণ পর গ্রামের লোকেরা আরও খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসেন আর আমাদের কথা শুনে বসে পড়েন। তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের তাবিজ ছিল, আর কেনই বা তারা তাবিজটা খোলার ফলে এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমার কথা শুনে আমার মা কাঁদছিলেন, আর আমার বাবা আমার ছোটবেলার ঘটনা বললেন আমাকে। উনি বলছিলেন ছোটবেলায় আমার উপর জিনের ছায়া ছিল, সেই জিনটির মালিক ছিলেন আমারই নিজের দাদু। বলতে লজ্জা লাগে, তবুও বলি আমার দাদু নাকি একজন কালো জাদুকর ছিলেন, আর তার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে, তিনি ক্ষতি করে বেড়াতেন। আমার দাদু আমার বাবার জন্মের আগে থেকে এসব করতেন, আর সেই কাজের মাধ্যমে আয় করা টাকা দিয়েই নাকি আমার বাবাকে লালন পালন করতেন। কিন্তু আমার দাদি একদিন ওনার এই কালো জাদুর ঘটনা জেনে যান, আর উনি নিজের ছেলেকে হারামের টাকায় বড় করতে চান না বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার বাবাকে নিয়ে। আর বাড়ি ফিরে সবাইকে দাদুর কথা জানান। বাসার মানুষ ক্রুদ্ধ হয়ে দাদুর বাড়িতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পর নাকি আমার দাদি পাগল হয়ে গিয়েছিল আর মারা গিয়েছিল 5 মাসের মাথায়। উনি মারা যাবার আগে নাকি অদ্ভুত আচরণ করতেন। উনি নাকি চিরুনি দিয়ে নিজের চুল ছিঁড়তেন, আর গোসল না করার ফলে মাথা থেকে চুলের সাথে উঠে আসা কি নাকি সব বেছে বেছে খেতেন। আর একদিন দেখা যায় আমার দাদি গায়ে পোকা হয়ে গিয়েছিল। অনেক কবিরাজি তদবির চলছিল আমার দাদির জন্য, কিন্তু উনি বাঁচেননি। একদিন ছনের ছাদের বাঁশের সাথে দড়ি পেঁচিয়ে সেটি গলায় দিয়ে আত্মহত্যা করেন আমার দাদি। আসলে কি সেটা আত্মহত্যা ছিল নাকি অন্য কিছু? আমার দাদি মারা যাবার পর আমার বাবা তার খালার কাছে বড় হন। অনেক বছর কেটে যায়। আমার বাবা বিয়ে করেন আমার মাকে। বিয়ের 2 বছরের মাথায় আমার আগমন ঘটে, আর একদিন হঠাৎ গ্রামের বাড়িতে আমার দাদু কোথা থেকে যেন আমাদের কাছে আসেন। আমি তখন খুব ছোট, উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছিলাম। আমার বাবা মা ঘরের ভেতরে কাজ করছিলেন সবার সাথেই। হঠাৎ আমার কান্নার শব্দ শুনে ওনারা উঠোনে এসে দেখেন আমার দাদু আমাকে কোলে নিয়ে আমার মাথায় কালো রঙের তিলক লাগিয়ে আমার কানের কাছে কি যেন পড়ছিলেন। আমার বাবা এটা দেখে আমাকে জোর করে দাদুর কোল থেকে নিয়ে আমার দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমার দাদু খুব ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বলেছিলেন, তুইও তোর মায়ের মতো আমার সাথে দুর্ব্যবহার করলি? আমার ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুললি? আমার কাছ থেকে আমার ছেলেকে সরানোর জন্য তোর মাকে কি করেছি দেখেছিলি তুই? এবার তোর কাজের জন্য তোর কাছ থেকে তোর ছেলে কেড়ে নেব আমি। দেখবি ছেলে হারানোর কি যন্ত্রণা। তোর মায়ের মতো করে তোর ছেলেকেও নিয়ে যাব, পারলে আমাকে আটকাস তোরা। এই কথা বলে আমার দাদু নাকি সেখান থেকে চলে যান। আমার পরিবারের বাকি সদস্যরা নাকি আমার দাদুকে ধরতে গেলে আমার বাবা বলেন যে যত যাই হোক তিনি হচ্ছেন বাবা, আর বাবাকে কিছু করে পাপের ভার নাকি তিনি অর্থাৎ আমার বাবা বহন করবেন না। কিন্তু দাদুর কথা শুনে আমার বাবা ঘাবড়ে গেলেও নাতির কোনো ক্ষতি দাদু করবেন না এই ভেবেই আমার বাবা বিষয়টি ভুলে যান। কিছুদিন পর থেকে নাকি আমার আচরণের পরিবর্তন আসে। অকারণে ঘন্টার পর ঘন্টা আমি কাঁদতাম, আর রাতের বেলা মাঝে মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু সকালে পাশের বাড়ির বাঁশঝাড়ের সামনে নাকি আমাকে পাওয়া যেত। এসব দেখে ভয়ে আমার বাবা আমাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব বলেন আমার দাদু নাকি খুব নিকৃষ্ট একটি কাজ করেছেন, আমার ওপর নাকি জিন চালান দিয়েছেন। আমার বাবা এসব শুনে ভাবতে লাগলেন যে একজন দাদু কিভাবে তার এত ছোট নাতির সাথে এই সমস্ত কাজ করতে পারে। এরপর এর প্রতিকার চাইলে হুজুর কিছু কাজ করে সেই জিনকে হাজির করেন এবং তাকে একটি বোতল পানি ভরে সেই বোতলের ভেতরে বন্দি করে ফেলেন, আর বোতল থেকে কিছু পানি একটা তাবিজের উপর লাগিয়ে দোয়া পড়ে ফুঁ দিয়ে আমার কোমরে তাবিজ বেঁধে দিলেন এবং বললেন 30, অর্থাৎ আমার বয়স 30 হবার আগে যেন এই তাবিজ না খোলা হয়। যদি খোলা হয় তো এই জিন বোতল থেকে মুক্ত হয়ে যাবে। খুবই নিকৃষ্ট কালো জাদু হবার ফলে জিনটা খুব শক্তিশালী ছিল, তাই তাকে একেবারে নিধন করা যায়নি, আর একে নিধন করার ক্ষমতাও নাকি হুজুরের ছিল না। আমার বাবার কাছ থেকে এসব শুনে আমি যেন আকাশ থেকে পড়ি, আর আমার নিজের জীবনে কি হবে তা না ভেবে আগে এটা ভাবি যে আমার দাদু কিভাবে পারলেন এই জঘন্য কাজ করতে। আমি যখন ভাবছিলাম তখন হুজুর বললেন এখন কিছু করা একেবারে অসম্ভব। এই জিন আমাকে সেদিন রাতের বেলা, অর্থাৎ যেদিন আমি আমার বিছানায় মশারি টানিয়ে শুয়েছিলাম, সেদিন রাতের বেলা যে পানি খাইয়েছিল সেটির ফলে আমার সাথে সে জড়িয়ে গেছে। আর এই গ্রামের যেই বাঁশঝাড়ে আমি পড়েছিলাম রোগী দেখতে গিয়ে, সেই বাঁশঝাড়ে তার বাস এখন। বাড়ি বন্ধ করে আজান দেওয়ার সময় হুজুর সেটা বুঝতে পারছিলেন, তাই আমাকে যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করতে বললেন। সেদিন রাত্রে আমাদের কারো ঘুম হয়নি। আমি আমার ঘরে ঘুমানোর সময় আমার মা বাবা আমার ঘরে এসে কাঁদতে লাগলেন। হঠাৎ উনি কেন কাঁদছেন জিজ্ঞেস করতে উনি বললেন ঘুমের মাঝে কেউ ওনাকে বলছিল খুব ক্ষীণ আর ফিস ফিস সুরে, আয়
এরপর আস্তে আস্তে ফিসফিস আওয়াজ রাগান্বিত আওয়াজে পরিণত হয়। আমার কাছে বাধা দিবি? তোর ছেলের বাবাকে জিজ্ঞেস কর ওর মায়ের সাথে কি হয়েছিল, দেখে যা, আয়। এসব শুনে আমার মায়ের ঘুম ভাঙার পর উনি ঘরে এসে আমাকে সব বলেন আর অঝরে কাঁদতে থাকেন। এই বলে আবরার সাহেব দীর্ঘশ্বাস ফেলে আমাদের বললেন যে এখন ওনার মা বাবা বাড়িতে নাকি ওনার জিনিসপত্র গোছাচ্ছিলেন, সেখান থেকে চলে যাবেন বলে। আর উনি কাজের এক ফাঁকে দোকানে এসে বসছিলেন, কারণ ওনার মন বাড়িতে টিকছিল না। আবরার সাহেবের বাসায় নাকি সেই চায়ের দোকানের লোকটাও ছিল সেদিন রাতে। উনি আমাদের ঘটনাটি বলতে চাননি, কারণ একজন ডাক্তার হয়ে আমাদের মতো বিজ্ঞানমনা ব্যক্তিদের এই ঘটনা বললে আমরা যদি ওনাকে পাগল ভাবি। আর উনি ঘটনাটি মূল দোষী ওনার নিজের দাদু হওয়ায় ঘটনাটি বলতে অস্বস্তি বোধ করছিলেন। আবরার সাহেবের কথা শুনতে শুনতে কখন যে পরন্ত বিকেল হয়ে গিয়েছিল আমি আর জনি সেটা খেয়াল করতে পারিনি। আমাদের খেয়াল ফেরে আমার আম্মুর ফোন কলে। আমার আম্মু ফোন করে জিজ্ঞেস করেন যে আমি কোথায় আর বাসায় কেন আসছি না। আমি 2 ঘন্টার মধ্যে ফিরছি জানিয়ে ফোন রেখে দিয়ে সেখান থেকে জনিকে নিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। ফেরার আগে আবরার সাহেবকে আমি বা জনি কেউ কিছু বলতে পারিনি, কারণ আমরাও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম এই লোমহর্ষক ঘটনাটি শুনে। এরপর আবরার সাহেবের মোবাইল নাম্বার নিয়ে আমি আর জনি চায়ের বিল পরিশোধ করে সেখান থেকে উঠে পড়ি। ফেরার সময় আবরার সাহেবের ভয় মাখা মুখ দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি একজন ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম, আমি জানি কেমন লাগে এই অনুভূতিগুলো। বাসায় ফেরার জন্য গাড়িতে উঠে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, কারণ নিজের আপন রক্ত কিভাবে এই কাজ করতে পারে, আর সে যদি হয় নিজেরই দাদু, কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে। বাসায় ফিরে আবরার সাহেবের সাথে এরপর কি হয়েছিল ভাবছিলাম আমরা। উনি কি পেরেছিলেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে? কি হয়েছিল ওনার সাথে? এখন কেমনই বা আছেন তিনি? ওনাকে আমরা ফোন করতে চাচ্ছিলাম, কিন্তু ফোন করে কি বলবো আর কি জিজ্ঞেস করব ভেবে না পাওয়ার কারণে কয়েকদিন আর ফোন করতে পারিনি। কারণ যার কষ্ট সেই বোঝে, ফোন দিয়ে খামোখা সেই কষ্ট বাড়াতে চাইনি। কিন্তু জানার আগ্রহ কিছুতেই ত্যাগ করতে না পারায় কিছুদিন পর আমি আর জনি আবরার সাহেবের ফোনে ফোন করেছিলাম, কিন্তু ওনার মোবাইল ফোন বন্ধ ছিল। এর মাঝে বহুবার ফোন করেও নাম্বার বন্ধ পেয়েছি। লাস্টবার যখন ফোন করেছিলাম একজন ভদ্রলোক ধরেছিলেন আর বলেছিলেন যে আবরার সাহেব নামে উনি কাউকে চেনেন না, আর এই সিমটি উনি কয়েক মাস আগে কাস্টমার সার্ভিস থেকে নিয়েছেন নতুন সিম হিসেবে। এরপর আর কখনো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। জনিদের পরিবারের সাথে পরিচিত হবার কারণ আজকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মানুষের কাছে মুখে মুখে শোনা যায়। আমরা ওলা বিবি বা ওলা বুড়ির ঘটনা অনেক শুনেছি। এবার এই টাইপের একটু ভিন্ন ধর্মী ঘটনা, যেটা আসলে ওলা বুড়ি না, সেটি অন্য রকমের একটা ব্যাপার। কেউ কেউ হয়তোবা এই রিলেটেড ঘটনা শুনেও থাকতে পারেন, কিন্তু তারপরে বলবো যে এই ঘটনা যেটি আমি এখন বলতে যাচ্ছি সেটি আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর গ্রামের ঘটনা তো আমাদের সকলের কাছেই ভালো লাগে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। এই জন্য আমি সিংহভাগ ঘটনা গ্রামের বলার চেষ্টা করি। বিশেষ করে গ্রামের ঘটনাগুলো আমার নিজের কাছেও ভালো লাগে, সেটা আপনারা জানেন। তো এখন মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছেন সৌমিত্র রয়। সৌমিত্র রয়ের ঘটনা কিন্তু বেশ কয়েকটি আমি ভূত.com-এ উপস্থাপন করেছি আপনাদের সামনে, আপনাদের ভালো লেগেছে। তো এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। তার নাম হচ্ছে নাফি। আর মূলত এই ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের একটি ঘটনা, যার কারণে এক্সাক্ট গ্রামের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাটি সত্য, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই বিষয়ে মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এক্সাক্ট লোকেশনটা বলাটা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মূলত একটি ব্যাপার, যেটা হচ্ছে যে একটা রোগকে কেন্দ্র করে, যেটা আমরা অনেকে সেই রোগের নাম শুনেছি। তো চলুন মূল কথায় ফেরা যাক। যে গ্রামকে নিয়ে ঘটনাটির সূত্রপাত, ওই গ্রামে একটি অনেক পুরনো বট গাছ ছিল। ওই যে হয় না যে বাবা বলেছেন যে
তিনি জন্মের পর থেকে বট গাছটি এমনই দেখছেন, আবার দাদাও বলেছেন তিনিও জন্মের পর থেকে এমন দেখছেন। এটা আসলে বয়স কত, মানে তার বাবা মানে দাদার বাবাও তিনিও দেখেছেন যে এই গাছটি এমনই আছে। তো এমন বহু পুরনো একটি বট গাছ ওই গ্রামে ছিল। তবে বট গাছটিকে নিয়ে কোনো ভয়ের ঘটনা লোকজনের মধ্যে খুব একটা শোনা যেত না, যে ওই বট গাছে অনেক ভয়ানক কিছু রয়েছে বা এই সেই এই টাইপের কোনো কিছু ওই রকম শোনা যায় না আর কি। তবে বট গাছটি অনেক পুরনো, টুকটাক ভয়ের ঘটনা থাকতে পারে। একবার কি হলো যে সকালবেলা গ্রামের লোকজন দেখলো যে ওই বট গাছের নিচে একটা পাগল টাইপের লোক বসে আছে। সে একজন মহিলা, মানে পাগলি আর কি। তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। গায়ের রং শ্যামলা, চুল উস্কো খুস্কো, তবে মাথার চুল অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল তার। আর পরনে গ্রামের মহিলারা যে ধরনের পোশাক পরে আছে এই টাইপের একটা পোশাক বা এরকম শাড়ি আর কি। গ্রামের মহিলারা ঠিক যেভাবে শাড়ির একটা প্যাচ দিয়ে পরেন ওইভাবেই পরা আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সে মেয়েটি একটি মানসিক ভারসাম্যহীন, আর সে বসে বসে এক মনে কিছু বিড়বিড় করে বলছে। বিড়বিড় করে বললেও মোটামুটি পাশ দিয়ে গেলে শোনা যায় যে সে কি বলছে। সে বলছে যে আজকে একটাকে নেব, কালকে ওই গ্রাম থেকে 3টাকে নেব, তারপর ওই গ্রাম থেকে 5টাকে নিব, আবার এই গ্রাম থেকে 2টাকে নেব, এরকম বলছে। তো পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা তো এই বটগাছের নিচে এরকম কাউকে আগে দেখেনি। হঠাৎ করে সকালবেলা তাকে দেখার পর থেকে তাদের মধ্যে কৌতূহল জন্মায়। তো এদের মধ্যে যারা মাঠে যাচ্ছিল কাজের জন্য, তো তারা কেউ কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ে তোমার বাসা কোথায়, কোন গ্রামের মেয়ে তুমি? আমাদের গ্রামের কারো মেয়ে বলে তো মনে হচ্ছে না। তখন ওই পাগলি কিন্তু কারো কোনো কথার উত্তর দেয় না। সে তার মতো আপন মনে ওই যে বলেই যাচ্ছে সেই কথাগুলো, আজ এই গ্রাম থেকে একটাকে নিব, কালকে এটাই নিব, এবার এরকম বলে যাচ্ছে আর কি। তো ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো গ্রাম থেকে পদ চলে আসছে। আবার অনেক সময় কোনো বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন লোক থাকলে বাড়িতে অশান্তি বিভিন্ন কারণে রাতের বেলা অনেক দূরের গ্রামে অনেক সময় এই টাইপের লোকদেরকে মানুষ রেখে আসতো। তো মনে করেছে হয়তোবা কোনো বাড়িতে ছিল, বাড়ির লোকজন তাকে পালতে পারেনি বা তার আচার আচরণে বিরক্ত বা বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা গভীর রাত্রে আমাদের গ্রামে রেখে গেছে। তো তারা তাদের মতো কাজে চলে যায়। এটা নিয়ে আসলে খুব একটা বেশি তাদের মাথা ঘামাতে হয়নি, কারণ হলো ওই পাগলি কাউকে বিরক্ত করতো না, কারো বাড়িতে খাবারও চাইতে যাইতো না। কেউ খাবার যে তাকে যে সাধবে যে খাবার খাওয়ার জন্য, কারণ সে কখনোই কারো কাছে খাবার চায়নি, কোনো বাড়িতে যায়ও নাই, এই জন্য মানুষকে সে বিরক্ত করতো না। আর মানুষের মনেও তার বিষয়ে খুব একটা আগ্রহেরও সৃষ্টি হতো না, বিরক্তও সৃষ্টি হতো না, মানে বিরক্তির উদ্রেকও হতো না, কারণ সে কাউকে বিরক্ত করতো না। এই জন্য ওই পাগলি পাগলির মতো আছে, গ্রামের লোকজন গ্রামের লোকজনের মতো আছে। তবে একটা বিষয় দেখা যেত যে সকালবেলা পাগলিকে দেখা গেছে, দুপুরবেলা দেখা যায় না, অথবা সকালবেলা দেখা যায় না, দুপুরবেলা আছে, আবার বেলা নাই, আবার গভীর রাতের বেলা ওদিক দিয়ে যদি কেউ আসে দেখে ওই পাগলি বট গাছের নিচে ঝিমুচ্ছে। তো সবসময় যে দেখা যেত তা না, মাঝে মাঝে কোথাও চলে যেত। তখন গ্রামের লোকজন চিন্তা করেছে হয়তোবা তারও তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমাদের গ্রামের কারো কাছে খাবার চায় না, পাশের গ্রামে ঘুরতে যায়, সেখানে হয়তোবা খাবার চায়, সেখান থেকে খেয়ে আসে। তো এই বিষয়টাও আসলে অস্বাভাবিকভাবে কেউই নেয়নি। তো এভাবে চলছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ এভাবে চলে যায়। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম জানা যায় না, তো উনি কোনো কারণে বেশ রাত করে বাড়িতে ফিরছিলেন। তো যখন রাত করে ফিরছিলেন, ওই রাত ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো উনি যখন ওই বট গাছের কাছে আসছেন, বট গাছ থেকে একটু দূরে, মানে খুব যে দূরে তাও বলা যাবে না, মানে সামান্য একটু দূরে, মানে বট গাছের নিচে কি হচ্ছে না হচ্ছে সে রাস্তা থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারবে, এবং যে কেউ হেঁটে গেলে বুঝতে পারবে, মানে এত মানে নিকট দূরত্বে বটগাছ এবং রাস্তার ব্যবধান আর কি। তো বটগাছটা রাস্তা থেকে একটু নিচ দিকে, মানে ঢালুর দিকে, আর রাস্তাটা উঁচু মাটির রাস্তা। তো উনি যাচ্ছেন,
তো উনি যাওয়ার সময় দেখেন যে এই পাগলি এখন আর এক মনে কিছু বলছে না, সে তার মতো করে নাকি সুরে কান্নাকাটি করছে। এবং সে দেখতে পাচ্ছে যে ওই পাগলি এবার আর সেই আগের শাড়িটা না, আগের শাড়িটা একটু কালারফুল শাড়ি ছিল বা এক কালারের শাড়ি ছিল, কিন্তু এবার সে সাদা শাড়ি পরে বসে আছে। এবং সে এমন ভাবে বসে আছে যে মানে ওই হাঁটু করে এবং দুই হাত দিয়ে হাঁটুটা জড়িয়ে ধরে রেখেছে এবং মাথা দিয়ে মানে মাথা হাঁটুর উপরে দিয়ে রেখেছে, চুলগুলো সামনের দিকে, এবং সে কান্নাকাটি করছে। পাগলিকে কিন্তু তারা এর আগেও দেখেছে, একদম ভদ্র একজন মানে পাগলি হিসাবে তাদের কাছে পরিচিত ছিল, এবং তার চেহারা কিন্তু একদম স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে ঠিক 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের চেহারা যেরকম হয়, কোনো অস্বাভাবিকতা ছিল না। সে দেখতে সে সুন্দরীও ছিল না, কুৎসিত ছিল না, অ্যাজ ইউজুয়াল আর কি। তো উনি চিন্তা করে যাহারে এই মেয়েটা কথা বলে, তো এখন কান্নাকাটি করছে, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। এখন তাকে তার মানে তার মনের মধ্যে আসলে মায়া সৃষ্টি হয়েছে যে মেয়েটা কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে, আমার বাড়ি তো কাছেই, দেখেও যদি খেতে চায় তাহলে আমি খাবার এনে দেব। এই চিন্তা করে সে ওই পাগলির কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এই পাগলি, মানে তার নাম জানতো না কেউ, আর কোনো কথার উত্তরও সে দিত না। তখন ওই পাগলি বলেই তাকে ডাকতো। তো জিজ্ঞেস করছে এই পাগলি, কান্দিস কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমাকে বল, আমি খাবার এনে দিই। এরকম বারবার বলছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তো কয়েকবার বলার পরে সে বিরক্ত হয়। ওই লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা না খেলে নাই, এতবার তোরে বললাম তুই উত্তর দিলি না, আমি গেলাম। তখন ওই পাগলি হঠাৎ করে তার কান্না থামিয়ে দেয়, এবং কান্না তখন থামিয়ে দিয়েছে। ওই লোকটি কিন্তু যাওয়ার জন্য 2 কদম বেরিয়েছে, মানে আগিয়েছে আর কি বাড়ির দিকে। তখন পাগলির কান্নার শব্দ যখন থেমে যায়, তখন ওই লোকটি চিন্তা করে হয়তো পাগলি এখন তাকে কিছু বলবে। এই জন্য তিনি থামেন এবং পাগলির দিকে ঘুরে তাকান। ভরা পূর্ণিমা, গাছের নিচে যদিও পূর্ণিমার আলো কম পড়ছিল, তারপরও স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি পাগলির দিকে তাকিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। প্রচন্ড ভয় পান দেখে। উনি দেখেন যে এই যে কয়েক সপ্তাহ ধরে যে পাগলিকে উনি দেখছেন, যে চেহারায় দেখছেন, এখন আর তার সেই চেহারা নেই। তার সমস্ত শরীর, মুখমণ্ডল, হাত যতটুকু দেখা যাচ্ছে, পায়ের গোড়ালি যতটুকু দেখা যাচ্ছে, বড় বড় ফোড়া হয়েছে, মানে আমরা অনেকে এটাকে গোটা বলি। তো এই জিনিসগুলো হয়েছে, এবং তার চোখ দুটো অদ্ভুত রকমের জলজল করছে। কোনো মানুষের চোখ এভাবে জলজল করে না, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। মানুষের চেহারার মধ্যে যদি অসংখ্য ফোড়া হয় পুরো মুখমণ্ডল, তাহলে কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার, এই কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল, তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা, আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওর এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে, ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায়, এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে সে নিয়ে এসেছে। এখন আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে, সকালবেলা দেখা যায় কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়।
বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না, সে বসে বসে গোঙাচ্ছে এবং তার এই দুই হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং এই যে দুই হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, মানে ফোড়া হয়েছে বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই এই রোগ বাধাই নিয়ে এখানে আসছিস, এখন তো আমাদের সবাইকে মারবি, যা তাড়াতাড়ি ভাগ এখান থেকে, এই গ্রাম থেকে বিদায় হ। পাগলি কোনো কথার উত্তর দেয় না। সে এই লোকজনের আসার শব্দ পাওয়ার পর থেকে সে গোঙাতে থাকে, এক ধরনের গোঙানির আওয়াজ, কিন্তু কোনো কান্নাকাটি না। তো এইভাবে লোকজন একজন একজন করে বলছে, কয়েকজন সম্মিলিত ভাবে বলছে, পাগলি তার স্বভাব সুলভ আচরণ, তার আসার পর থেকে সে কারোর সাথে কথা বলে নাই, নিজের মনে বিড়বিড় করে কথা বলেছে, এবার তো বিড়বিড়ও করছে না। তো এর মধ্যে একজনের মেজাজ হয় প্রচন্ড গরম। তার নামটা এক্স্যাক্টলি বলা যায় না, তবে যতটুকু শোনা যায় তার নাম তাজুল, তাইজুল বা এই টাইপের একটা নাম। এক্স্যাক্ট নামটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, তো ধরে নিলাম তার নাম তাইজুল। তো এই তাইজুল যে লোকটা, সে খুব সুঠামদেহী, উঁচু লম্বা। উনি ছিলেন একজন দিনমজুর, খুব কঠোর পরিশ্রম করতে পারতেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি এগিয়ে এসে ওই পাগলিকে কয়েকটা প্রশ্ন করে, এই তুই এখন বল, তুই কোন গ্রাম থেকে আসছিস? এতদিন তো বহু জিজ্ঞেস করছি আমরা, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কোন গ্রামের তুই, কোনো কথা বলিস নাই, আজকে বল যে কোত্থেকে আসছিস। তো পাগলির স্বভাব সুলভ আচরণে এবারও সে কোনো কথার উত্তর দেয় না। তখন এই তাইজুলের মেজাজটা হয় প্রচন্ড গরম। একে তো বসন্ত রোগ বাধায় নিয়ে আসছে, আর একটা ছোঁয়াচে রোগ, আর গ্রামে তো এই বসন্ত রোগ একবার হলে তখন পুরো গ্রাম ধরে সাফ হয়ে যাবে, এমন একটা ভয় সকলের মধ্যে ছিল। ওই তাইজুল মেজাজ গরম করে সে কি করেছে, তার পায়ের কাছে থাকা একটা ঢিল, মাটির একটা ঢিল, সেটা হাতে নিয়েছে। হাতে নিয়ে ওই পাগলির দিকে ছুঁড়ে মেরেছে। তবে পাগলির মাথায় বা শরীরের তেমন কোনো জায়গায় না লাগলেও পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত লেগেছে। আর গোড়ালিতে গিয়ে আঘাত লাগার সাথে সাথে, মানে এই যে গোঙাচ্ছিল, মুহূর্তের মধ্যে তার গোঙানি থেমে গেছে। এবং থেমে যাওয়ার সাথে সাথে সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। তখন তার এই চেহারা দেখে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পান। কয়েকজন মহিলাও সেখানে আসছিলেন, তারা তো পাগলির ওই চেহারা দেখে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে পড়েছেন। উপস্থিত সকলে ভয় পেয়েছেন। আর ওই অবস্থায় পাগলি উঠে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, আমার গায়ে আঘাত করলি, গ্রামের তো অল্প কয়জনকে নিতে চেয়েছিলাম, এবার সবগুলা ভুগবি, সবগুলা মরবি। এই কথা বলার সাথে সাথে পাগলি ওখান থেকে দৌড় দেয়। উপস্থিত যারা পাগলির দৌড় দেখেছে, অদ্ভুত রকমের দৌড়, কোনো মানুষ এভাবে দৌড়ায় না। সে লাফাচ্ছিলও না, হাঁটছিল না, দৌড়াচ্ছিলও না, মানে এর মধ্যবর্তী এমন একটা উপায় সে ওখান থেকে সরে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু উড়েও যাচ্ছিল না। মানে তার ওই সরে যাওয়া দেখেই অনেকেই বুঝে ফেলেছিল যে আসলে এটা কি মানুষ না অন্য কিছু। পাগলি কি করে, ওই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পথ, সে পথ দিয়ে সে সরে যায়। তো অনেকের কাছে হারিকেন ছিল, তাদের আলো ছিল, কারণ ওইটা তো ভরা পূর্ণিমার রাত ছিল আর কি। তো পাগলি ওই সময় কিন্তু সাদা কাপড় পরা। তো পাগলি কি করে, ওই যে নদীর দিকে চলে যাচ্ছিল, এতটুকু দেখেছে যে সে নদীর দিকে চলে গেল, আস্তে আস্তে মিলিয়ে গেল খুব দ্রুততার সাথে, মানে অদ্ভুত গতিতে সে এগিয়ে চলে যায়। এরপরে সবকিছু স্বাভাবিক। তো যে যতই ভয় পাক, একদম প্যারানর্মাল কোনো ব্যাপার যে এটা কিন্তু আসলে সামনাসামনি ঘটে নাই। সকলে চিন্তা করেছে যে পাগলির তো বসন্ত রোগ হতেই পারে, এটা তো আর অ্যাবনর্মাল কিছু না। এর মধ্যে কেউ কেউ বলেছে, যাক আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আমরা তো আর তাকে হত্যা করিনি, আমরা তো চাইলে তাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতাম নিজেরা বাঁচার জন্য, কারণ এটা তো থানা পুলিশ হইতো না, এই পাগলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর কেউ জানে না, আমরা গোপন রাখলে তো কোনো সমস্যা হইতো না, আমরা তেমন কিছু করি নাই, ও নিজের থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। এরকম কথা বলতেছে উপস্থিত কিছু কিছু লোকজন। তো যে যার বাড়িতে চলে যায়।
তো এর পর থেকেই মূলত সমস্যা। ওই দিন সকালবেলা গ্রামের কারো মধ্যে প্যারানরমাল কোনো বিষয় বা কোনো রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ওই যে তাইজুল, যে লোকটির কথা বলা হলো, তো উনি তো দিনমজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা বাসায় এসেছেন। আর সন্ধ্যার পরেই সাধারণত গ্রামের লোকজন, বিশেষ করে ওই গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠতো। তো উনি রাতের বেলা খাবার খাওয়ার জন্য যখন ওই হারিকেনের আলোতে একটা ছোট্ট পাত্র থাকে না, আগে হাত ধোয়, আমরা হাত ধুই আর কি, যেটাই আমরা এখন তো বেসিনে হাত ধুই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওই যে পাত্রে, মাটির পাত্র হোক বা অন্য কিছু হোক, সেটাই হাত ধোয়। তো উনি যখন হাত ধুচ্ছেন, হঠাৎ করে উনি লক্ষ্য করেন ওনার হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছেন যে সারাদিন তো কাজ করেছেন হাত দিয়ে, ভারী কাজ, ওই দিন আবার উনি ওই কুঠার চালিয়েছেন, মানে কুড়াল চালিয়েছেন কাঠের উপরে, এই কারণে হয়তো অনেক সময় ফোসকা পড়তে পারে। তো উনি শুরুতে বিষয়টা গুরুত্ব দেন নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি দেখতে পান ওনার হাত এবং পায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি এটা দেখার সাথে সাথে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই দেখো তো আমার হাত পা এগুলা কি। তো ওই তাইজুলের স্ত্রী দেখেই তো বলে যে সর্বনাশ, তোমার তো বসন্ত হয়েছে। এই কথা শোনার পরে তো তাইজুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে তাইজুলের বসন্ত হয়েছে, গ্রামের লোক, মানে লোকদের মুখে মুখে, মানে এটা মানে রটে যায় অল্প সময়ের মধ্যে, এবং সকলে বুঝে ফেলে যে গ্রামে বসন্ত ছড়িয়ে গেছে, এবং এর প্রথম রোগী হচ্ছে তাইজুল। তখন ওই গ্রামের লোকজনের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা, এত লোক বাদ দিয়ে তাইজুলেরই কেন এটা হলো? কারণ ওই যে ওই পাগলিকে তাইজুল আঘাত করেছিল, এই কারণেই হয়তো বা তাইজুলের এটা হয়েছে। আসলে কি ওই পাগলিটা মানুষ না অন্য কিছু, এটা কিন্তু তখনও মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নিশ্চিত না যে ওই পাগলিটা মানুষ না অন্য কিছু। ওই দিনের মধ্যেই তাইজুলের সমস্ত শরীর এই বসন্তে ভরে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং রাতের বেলা তাইজুল মারা যায়। কোন ধরনের কোনো চিকিৎসার সুযোগ হয়নি। আর ওই সময় বসন্তের এরকম চিকিৎসা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। তাইজুল মারা যায়। এরপরে গ্রামের বিভিন্ন ঘরে এই বসন্তের লক্ষণ দেখা দেয়, যার হচ্ছে আস্তে আস্তে সমস্ত শরীরে হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। এই সমস্যা যখন শুরু হয় তখন গ্রামের লোকজন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা জানে এই রোগে যদি এই গ্রাম আক্রান্ত হয়, পুরো গ্রাম কিন্তু একদম সাফ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন পরামর্শ করে কি করা যায়, এইভাবে তো চলতে দেওয়া যায় না, যেহেতু বিষয়টা সবে মাত্র শুরু, এখনই বিষয়টা থামাতে হবে। এই কারণে তারা কি করে, তাদের পরিচিত, মানে তার নামটা বেশ ভালোই ছিল, বিভিন্ন ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা, জিন সংক্রান্ত বিষয়ের চিকিৎসা, বেশ নাম করা একজন কবিরাজ ছিল, তাদের 2 গ্রাম পরে। তো সেই 2 গ্রাম পরে তারা সেখানে যায়, এবং যার পরে তাকে বলে যে এই ব্যাপার। তখন ওই লোকটি বলে যে আসলে আমি এর আগে বসন্ত রোগের চিকিৎসা তো সেভাবে করিনি, এই বিষয়ে আমার জানাশোনা কম, আমি অন্য রোগের চিকিৎসা করছি, তবে আমি এটা পারবো। তার জন্য আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, সেই ঘরে আমার বেশ কিছু রিচুয়াল আছে, সেগুলো আমাকে করতে হবে। গ্রামের লোকজন বলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। গ্রামের লোকদের দুর্বলতার সুযোগে ওই যে কবিরাজ, সে বলে ওঠে যে তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। গ্রামের লোকজন বলে আমরা সবাই মিলে সেটা দিব, কোনো সমস্যা নেই। কবিরাজও আসে, সেটা ট্রিটমেন্ট শুরু করে। তো 1 দিন, 2 দিন, 3 দিনের মাথায় সকালবেলা কবিরাজ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমি তো এখন মরতে বসেছি। বলে কেন? বলে এই দেখো আমার হাতে বসন্ত দেখা দিচ্ছে। গ্রামের লোকজন দেখে আসলেই তো তাই। তখন কবিরাজকে বলে যে আপনি এখানে সমাধানের জন্য এসেছেন, আপনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তখন তিনি বলছেন যে গত রাত্রে
আমি স্বপ্নে দেখেছি একজন মহিলা, এই মহিলা তার সমস্ত শরীরে এই বসন্ত হয়েছে, ভয়ানক তার চেহারা, সাদা শাড়ি পরা, এবং আমাকে বলছে যে তুই কাজটা ভালো করিস নাই, তুই এই গ্রামে আসছিস, গ্রামের লোকদের সাথে তুইও মরবি। মানে ওই মহিলা, সে কিন্তু স্বপ্নে বলেনি যে তুই এখান থেকে চলে যা, সে সরাসরি বলেছে তুই মরবি। তখন ওই কবিরাজ বলে যে আমি এই চিকিৎসা করতে পারবো না, কারণ এই গ্রামে বসন্ত বিবির আবির্ভাব ঘটেছিল, এবং তোমরা যেটারে পাগলি মনে করে আঘাত করেছো, এটা আসলে ছিল বসন্ত বিবি, এটা কোনো পাগলি ছিল না, এটা কোনো মানুষ ছিল না। আর আমি মূলত এই বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলাম। আমি চিন্তা করেছিলাম হয়তো এমনিতেই কিছু হয়েছে, এই সুযোগে তোমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আমার একটা পরিকল্পনা ছিল, এই জন্য আমি মিশামিশি এখানে ট্রিটমেন্ট করছি। কিন্তু আসলে এই বিষয়টার গভীরতা আমি বুঝতে পারি নাই। এখন আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, তোমরা অন্য কোনো ভালো কবিরাজ টবিরাজ দেখো, আমি এখান থেকে চললাম। শোনা যায় যে উনি চলে যাওয়ার কয়েকদিনের মাথায় এই বসন্তে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো কবিরাজ তো চলে গেল, এখন তো গ্রামের লোকজনের চিন্তা আরো বেড়ে গেল, কি করা যায় কি করা যায়। ওই সময় গ্রামে ওরকম ভালো কোনো আলেমও ছিলেন না এই বিষয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। এদিকে গ্রামের কিন্তু বিভিন্ন ঘরে এই বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, কেউ মারাও যাচ্ছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক তারা আক্রান্ত হলেই মারা যাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, ওই গ্রামের একজন মাতব্বর, আমরা যেটাকে বলি আর কি, বেশ প্রভাবশালী একটা পরিবার, ওনারা শুরু থেকেই বেশ আইসোলেটেড ছিলেন, তাদের বাড়িতে কাউকে আসতে দিতেন না, ওনারাও পারতপক্ষে বাইরে যেতেন না, এবং নিজেরা নামাজ কালাম পড়ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো ওই বাড়ির যিনি মাতব্বর, ওনার যে ছেলে, ওনার ছেলে পরিণত বয়স্ক ছিল, তাকে বিয়েও দিয়েছিলেন, বছর দুয়েক হলো। তো সেই ঘরে তার একটা নাতি জন্ম নেয়। তো ওনার যে বেটার বউ, মানে ছেলের ওয়াইফ, সকালবেলা তার বাচ্চার শরীরের দিকে তাকিয়ে দেখতে পান তার বাচ্চার হাতে এবং পায়ে ছোট ছোট ফুসকুড়ির মতো, মানে ছোট ফোড়া, একদম ছোট আর কি। উনি তো এটা দেখেই একদম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি যে আমার ছেলের বসন্ত হয়েছে। এখন পরিবারের বড় কারো হলো না, এত ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার বয়স ছিল 6 থেকে 7 মাস। তো পরিবারের প্রথম একটা নাতি হয়েছে, পরিবারের সকলের আনন্দ ছিল, কিন্তু তার বসন্ত হয়েছে এইটা শোনার সাথে সাথে এবং দেখার সাথে সাথে সকলের মনে ভয় ঢুকে যায় এবং সকলেই শোকে কাতর হয়ে পড়েন। নিজেদের চিন্তা না, নাতির চিন্তায় তার দাদা দাদির অবস্থা শোচনীয়। এদিকে এই বাচ্চার মা তো কান্নাকাটি করছে এবং তার শ্বশুরকে বলছে যে আব্বা আপনি যেভাবেই হোক এই সমস্যার সমাধান করেন, আর একটা মানুষ যেন মারা না যায়, আর আমার ছেলে যে কোনো ভাবে যেন সুস্থ হয়, আপনি ব্যবস্থা করেন। এদিকে নিজের নাতির একমাত্র নাতি, তখনও ওনাদের পরিবারের অন্য ছেলে মেয়েদের কোনো সন্তানাদি হয়নি, ওনার বড় ছেলের ঘরের প্রথম সন্তান। এখন উনিও তো চিন্তাগ্রস্ত যে কি করা যায় কি করা যায়, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন উনি বলছেন যে যেভাবেই হোক এটা সমাধান আমাকে করতে হবে, দেখি কি করা যায়। আমি আজকেই চারদিকে খবর নিচ্ছি যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যিনি এই সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারবেন এবং এই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। সারাদিন খবর নেওয়া হয়, ওই গ্রামে কেউ আসতে রাজি না, যারা টুকটাক জানে কেউ আসতে রাজি না, কারণ চারদিকে উঠে গেছে ওই গ্রামে বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। আর ওই গ্রামে যারা সুস্থ ছিলেন অনেকেই তো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছেন, তাদের মাধ্যম দিয়ে খবর উঠে গেছে যে সেই গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে গেছে। এখন সারাদিনে কোনো খবর আসে না, অবশেষে রাতের বেলা খবর আসে তাদের গ্রাম থেকে প্রায় 5-6 গ্রাম পরে একজন অতি বয়স্ক কবিরাজ আছে, বয়স অনেক হয়ে গেছে, 80-90 এরকম বয়স আর কি তার। তো এখন উনি হাঁটাচলা করতে পারেন,
তবে খুব বেশি হাঁটাচলা করতে পারেন না আর কি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ওই লোক নাকি অনেক আগে এই টাইপের কোন চিকিৎসা করেছিলেন। এখন রাত হয়ে গেছে, গ্রামের লোকজন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই কারণে ওই মেম্বার বা মাতব্বর যিনি, উনি সিদ্ধান্ত নেন উনি সকালবেলা যাবেন। এদিকে দিনের এই দীর্ঘ সময়ে নাতির শরীরে কিন্তু বেশ ভালোই এই বসন্ত রোগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাড়িতে তো মানে কান্নাকাটি, বিশেষ করে ওই ছোট বাচ্চার মা, সে তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের শোকে। ছেলে কিন্তু তখনও মারা যায়নি, কিন্তু ছেলের বসন্ত হয়েছে, এই শোকে তার অবস্থা খারাপ। এদিকে সকাল না হলে তো সেখানে যাওয়া যাচ্ছিল না। তখন সকলকে মানে বলেন যে সকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি অবশ্যই সকাল হলেই ইনশাল্লাহ রওনা দিব। ওই রাতে আর একটা ভয়ানক ঘটনা ঘটেছে। সেটা হলো সন্ধ্যার পরে ওই যে ওই গ্রামের পাশে যে নদী রয়েছে, ওই নদী দিয়ে একটা নৌকা আসছিল। তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে আর কি, মানে নদীর এপার ওপার হতো না, তারা ওই নৌকা বেয়ে তীর ঘেঁষে যাচ্ছিল। তখন ওই নৌকায় 4 থেকে 5 জন লোক ছিল, মাঝি ছাড়া। হঠাৎ করে তারা দেখতে পায় যে নদীর অপর পাশে, মানে তাদের গ্রামের পাশে না, অপর পাশে বেশ লম্বা একটা নারী অবয়ব, সাদা শাড়ি পরা, শাড়ির আঁচলটা অনেক লম্বা এবং তার চুলগুলো অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল। তখন তারা দেখতে পায়, মানে ওই চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, ওই নারী অবয়বের সমস্ত শরীরে বড় বড় মানে ফোড়া উঠেছে, মানে এই যে বসন্ত রোগের যেই লক্ষণ আর কি। এবং সেই অবয়বটি তাদেরকে বলছে, সব মরবি, কোনো চেষ্টা করে লাভ নাই, একটাকেও বাঁচতে দিব না, আমার গায়ে আঘাত করেছিস, আমি এর শোধ নিয়েই ছাড়বো। আমি তো অল্প কয়টাকে নিতাম, তোদের সব কয়টাকে নেব। তো এইটা যে দেখেছে তারা, নৌকার মধ্যে তো তাদের মানে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, সবাই জোরে জোরে দোয়া কালাম করছে। ওই নৌকা আগাচ্ছে, অপর পাশে ওই অবয়বটাও আগাচ্ছে। আগাতে আগাতে একটা সময় হঠাৎ করে ওই অবয়বটি মনে হলো বাতাসে মিলিয়ে গেল। তো এটা কিন্তু ওই রাত্রি তারা দেখেছিলেন, যে রাত্রে গ্রামের ওই মাতব্বরের বাড়িতে মানে উনি পরামর্শ করছেন সকালবেলা উনি যাবেন একটা জায়গায়। তো ওই রাত্রেই ওই যে যারা নৌকাতে ছিলেন, বিশেষ করে মাঝি, আর এক গ্রামে তাদেরকে নামিয়ে দিয়ে ফেরত এসে রাতের বেলায় ওই মাতব্বরকে জানান যে এই ধরনের ভয়ানক ঘটনা তিনি দেখেছেন। এতে করে মাতব্বর আরো চিন্তিত হয়ে পড়ে। ওনার কাছে মনে হচ্ছিল যে কেন রাতের বেলায় রওনা দিলেন না। সকালবেলা উনি সহ আরো কয়েকজন গ্রামের লোকজনকে সাথে নিয়ে উনি সেই গ্রামে রওনা দেন। মেঠো পথ, প্রায় ঘন্টা 2 লেগে যায় পায়ে হেঁটে সেই গ্রামে পৌঁছাতে। তো ওই গ্রামে যাওয়ার পর সেই বয়স্ক যিনি ভদ্রলোক কবিরাজ, সেই বাড়িতে তারা যান। যাওয়ার পরে যখন পরিচয় দেন তিনি অমুক গ্রামের মাতব্বর, তখন ওই বয়স্ক ভদ্রলোক তাদেরকে খুবই সমাদর করেন। ওই মাতব্বরের সাথে যারা এসেছেন, গ্রামের আতিথেয়তা বলতে যেটা বোঝায় সেটা করেন। তখন ওই বয়স্ক ভদ্রলোক যিনি কবিরাজ, তিনি বলেন যে কি হয়েছে সব আমাকে বলেন, খুলে বলেন। তখন এই যে পাগড়ির আবির্ভাব থেকে শুরু করে নিয়ে গত সন্ধ্যায় বা সন্ধ্যার পরে যে এই যে নৌকার লোকদের সাথে যে একটি ঘটনা ঘটেছে, সবকিছু সবিস্তরে খুলে বলা হয়। এবং বলার পর তখন ওই লোকটি বলেন যে আমি বুঝতে পেরেছি যে ঘটনাটা কি হয়েছে। মূলত ওই পাগলি না, এটি হলো বসন্ত বিবি। এটি বিভিন্ন জায়গায় এই ভাইরাসটা ছড়ায় দেয়। ও মূলত গ্রামে অল্প কিছু লোকদেরকে হত্যা করতে চেয়েছিল ভাইরাসটা ছড়িয়ে দিয়ে, কিন্তু ওর শরীরে আঘাত করার কারণে খুব ক্ষিপ্ত হয়েছে। এই জন্য গ্রামের লোকজন এই বসন্ত বিবির রোষানলে পড়েছে। এখন গ্রামের প্রত্যেকটাকে হত্যা করার পরিকল্পনা সে নিয়েছে। যাই হোক, আপনারা এসেছেন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো ভয় নাই। এই বিষয়ের ট্রিটমেন্ট আমার জানা আছে, আমি যাব। এদিকে ওনার বয়স তো অনেক হয়েছে, এটাও বলেন যে আসলে এখন তো অনেক বয়স, হাঁটা চলা করতে তার অসুবিধা হয়, যার কারণে আগের মতো শরীরের সক্ষমতা তার নেই।
কতটুকু তিনি পারবেন তিনি বলতে পারেন না, তবে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। এদিকে উনি যে এই বসন্ত বিবির ট্রিটমেন্টের জন্য যাবেন, তার বাড়ির লোকজন আবার বাধা দেয় যে এত বয়স হয়ে গেছে, আপনি এই কঠিন কাজটা করতে পারবেন না, কারণ এই কাজটা করতে গেলে আপনার শরীরের উপরও একটা ঝুঁকি নেমে আসবে। সেই ঝুঁকিটা কি ইয়াং বয়সে যেভাবে নিতে পারতেন এখন নিতে পারবেন? এমনও তো হতে পারে যে সমস্যা সমাধানের আগেই আপনার মৃত্যু হতে পারে, তখন কি হবে? আর আপনাকে এই অবস্থা আমরা যেতে দেব না, বাড়ির কোনো সদস্য তাকে যেতে দেবে না। তখন উনি বলেন যে জীবনের একদম শেষ দিকে চলে এসেছেন, এতগুলো মানুষের জীবন কিভাবে বাঁচবে আল্লাহর রহমতে সেই বিদ্যা তার জানা আছে। উনি যদি নিজের জীবনকে তুচ্ছ করে এই কাজটি করেন তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। আল্লাহ যদি তার মৃত্যু লিখে রাখেন তো এইভাবেই হবে, আর না হইলে হবে না। এটা পরিবারের সদস্যদেরকে বোঝান যে সারা জীবন মানুষের উপকার করে এসেছেন, শেষ বয়সে এসে উনি উপকার করবেন না, এটা হতে পারে না। উনি আল্লাহর উপর ভরসা করে পরিবার লোকদেরকে সান্ত্বনা দিয়ে সেই মাতুব্বর এবং তার সাথে লোকদেরকে নিয়ে বেরিয়ে পড়েন। তো ওনার চলতে খুব কষ্ট হচ্ছিল। 2 ঘন্টার পায়ে হাঁটার রাস্তা প্রায় 6 ঘন্টা লেগেছিল, কারণ উনি বিশ্রাম নিয়ে নিয়ে একটু একটু করে করে আসতেন। তার ওই রাস্তায় গাড়ি ঘোড়াও চলে না, গরুর গাড়িও নাই, মেঠো রাস্তা, চিকন রাস্তা, যার কারণে পায়ে হেঁটেই আসতে হয়েছিল সেই গ্রামে। প্রায় যখন বিকেল বিকেল অবস্থা তখন এসে তারা পৌঁছান গ্রামে। পৌঁছানোর পরে তখন ওই যে মাতব্বর বাড়ি, সেই বাড়িতে উনি যান, সেখানে আতিথেয়তা গ্রহণ করেন। এবং গ্রহণ করার পর গ্রামের অনেকেই তাকে বলেছিল যে কোনো মূল্যে আপনি সমস্যার সমাধান করেন, আপনাকে অনেক অর্থ করি আমরা দিব, আমাদের সামর্থ্যে যা আছে, প্রয়োজন আমরা ভিটে মাটি বিক্রি করবো, আমরা বাঁচতে চাই। বিশেষ করে গ্রামের মাতব্বর, তার তো অঢেল সম্পত্তি ছিল, তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু এই শেষ মুহূর্তে এসে ট্রিটমেন্ট শুরু করার আগে টাকার কথা শুনে ওই মুরব্বীর মাথা গরম হয়ে গেছে। উনি বলেন যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আসলাম, একটা বারের জন্য কি টাকার কথা বলেছি? আমি উপকার করার জন্য আসছি, আপনারা যেহেতু টাকার কথা বলেছেন আমি ট্রিটমেন্ট করব না। এরপরে ওনারা ভুল বুঝতে পারেন, তার কাছে ক্ষমা চান। অবশেষে উনি ট্রিটমেন্ট শুরু করার প্রক্রিয়া সকলকে জানিয়ে দেন। প্রথম প্রক্রিয়া হিসাবে সকলকে বলেন যে আপনারা এক্ষুনি একটা ফ্রেশ পান পাতা নিয়ে আসেন। এমন একটা পান পাতাটা অনেক বড় হতে হবে, কোনো দাগ থাকা যাবে না সেখানে, এবং অল্প বয়স্ক কচি পান পাতা হতে হবে। আপনারা সবাই নিয়ে আসেন, এর মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো আমি সেইটা নিব। গ্রামের লোকজন সাথে সাথে যে যার বাড়িতে ফেরত যায়। সেখানে পানের বরজ ছিল, সেখানেও লোকজন যায়। তাদের দৃষ্টিতে নিখুঁত যতগুলো ছিল নিয়ে আসে, বিভিন্ন জন নিয়ে এসছে। তো উনি অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে একটা পান পাতা বেছে নেন। পান পাতা বেছে নেওয়ার পর উনি ওই যেই বাচ্চা ছেলেটা, এই যে মাতব্বরের নাতি, তাকে নিয়ে আসতে বলেন। তাকে যখন নিয়ে আসা হয় তিনি দেখেন যে এই নাতির শরীরে অসংখ্য ইতোমধ্যে কিন্তু এই বসন্তের যে চিহ্নগুলো ফুটে উঠেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চার শরীরে কিন্তু তেমন কোনো যন্ত্রণা হচ্ছে না, এবং সে বেশ স্বাভাবিক। এটা দেখে ওই যিনি মুরব্বী কবিরাজ এসেছেন তিনি হাসেন এবং আলহামদুলিল্লাহ বলেন। এবং এরপরে উনি ওই পান পাতাটা কি করেন, ওই বাচ্চার শরীরে বিভিন্ন দোয়া পড়ছেন, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ওই পান পাতাটা বাচ্চার শরীরে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে যেখানে লক্ষণ দেখা দিয়েছিল সেখানে স্পর্শ করান। স্পর্শ করার পর তিনি বলেন যে আর 1 মিনিট আমি আরেকটু কাজ করব, বিশেষ করে ওই যে উপস্থিত সকলকে বলেন, এরপর আমি সোজা নদীর দিকে হাঁটা শুরু করব। আপনারা আমার সাথে আসতে পারেন, কিন্তু কেউ কোনো কথা বলবেন না। আমি নিজে যতক্ষণ না কথা বলবো আমার সাথে কেউ কথা বলবেন না, আপনারা নিজেরাও নিজেদের সাথে কথা বলবেন না। শুধু দোয়া পড়তে থাকেন, যে যেই দোয়া পারেন বা যে যেই ধর্মের আছেন, অনেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের আছেন, তারা তাদের যেই তন্ত্রমন্ত্র আছে পড়তে থাকেন। এখন আমরা নদীর দিকে যাব। ঠিক 1 মিনিট উনি আরো কিছু কাজ করেন, করার পরে উনি সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। আর নদীর দিকে হাঁটতে থাকার ঠিক আগ মুহূর্তে উনি ওই পান পাতাটা ভাঁজ করেন। ভাঁজ করে উনি মুখে পুরে দেন নিজের, এবং চাবাতে থাকেন। চাবাচ্ছেন আর নদীর দিকে হাঁটছেন। নদীটা খুব বেশি দূরে ছিল না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। উনি নদীর কাছে আসেন, আসার পর নদীর পানিতে নেমে পড়েন। হাঁটু পর্যন্ত পানিতে নামার পর
উনি এই যে পান পাতাটা উনি যে চাবাচ্ছিলেন, এই যে অংশগুলো মুখে রয়ে গিয়েছিল, উনি থুতুর সাথে সেটি পানির দিকে ছুঁড়ে মারেন। উপস্থিত লোকজন যারা ডাঙায় দাঁড়িয়েছিল তারা দেখতে পান যে পান পাতা চাবালে তো সাধারণত বিশেষ করে সাথে অন্য কোনো উপকরণ যদি দেয়া হয় লাল আকার ধারণ করে, এবার শুধু পান পাতা চাবালে সবুজ সবুজ আকার ধারণ করে আর কি থুতুর রং। কিন্তু এই থুতুর রংটা মনে হচ্ছে মিচমিচে কালো, মানে ভয়ানক কালো। এবং উনি যখন থুতু ফেলেছেন মনে হচ্ছে নদীর পানির বেশ খানিক অংশ, মানে অল্প একটু মানে থুতু ফেলার পরে বেশ বিশাল একটা অংশ মানে কালো অংশ মানে বর্ণ ধারণ করলো পানি, এবং আস্তে আস্তে কালো বর্ণটা পানির সাথে একদম মিশে আবার আগের মানে রং ধারণ করলো নদীর পানির। এরপরে উনি নদী থেকে আরেকটু পানি হাতে নিয়ে উনি কুলি করলেন, ভালো করে মুখ পরিষ্কার করলেন এবং ওইটা আলহামদুলিল্লাহ বললেন, বলেন যে আপনাদের ইনশাল্লাহ কোনো ভয় নাই, বিপদ কেটে গেছে। এরপরে সকলে ওই যে মাতব্বরের বাড়িতে গেলেন। অদ্ভুত ব্যাপার, মাতব্বরের নাতি মানে অনেকটাই সুস্থ হয়ে গেছে, তার শরীরের যে দাগগুলো বিশেষ করে যে বসন্তের কারণে যে ফোড়াগুলো উঠছিল সেটা মানে ম্যাজিকের মতো মিলিয়ে যেতে শুরু করেছে। তবে ওই গ্রামে আরো যারা এই বসন্ত রোগে আক্রান্ত ছিলেন, বিশেষ করে বয়স্ক লোক যাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এদের কেউ কেউ মারা গিয়েছিলেন। এছাড়া বাকি যারা বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন প্রত্যেকেই আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। এবং এরপরে কিন্তু ওই যে বসন্ত বিবিকে ওই গ্রামের আশেপাশে কেউ কোথাও দেখেনি। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, ওলা বিবির ঘটনা কিন্তু আমরা অনেকে শুনেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আসলে আমার ধারণা যে আমার বলা, আমি তো অনেক ঘটনাই বলেছি, ওলা বিবির ঘটনাও বলেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আমার ধারণা এটাই আমার প্রথম বলা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক আগের ঘটনা হওয়ার কারণে সাতক্ষীরার এক্সাক্ট গ্রামের নামটা বলতে পারিনি। আপনারা যারা ওই এলাকায় আছেন হয়তো বা এই ঘটনাটি সম্পর্কে আপনার যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। মহাবিশ্বের সকল রহস্য উন্মোচন করা মানুষের পক্ষে সম্ভব নয়। জীবন ও জগৎ নিয়ে আপনি যতই ব্যাখ্যা দিয়ে থাকুন না কেন, কিছু কিছু জায়গায় আপনার ব্যাখ্যা কোনো কাজে আসবে না। আপনি কেবল ততটুকুই জানতে পারবেন যতটুকু সৃষ্টিকর্তা আপনাকে জানার ক্ষমতা দিয়েছে। বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে প্রতিনিয়ত, তবুও এই মহাবিশ্বের সবকিছু বিজ্ঞান দিয়ে চলে না। আমি আসাদুজ্জামান মামুন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিখুলিয়া গ্রাম থেকে বলছি। ভূত.com-এ পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি আমি আমার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিলাম, যেটা 50তম এপিসোডে রাসেল ভাই প্রচার করেছিলেন। এবারে আমি 7টা সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথম সিরিজে থাকছে হুজুরদের নিয়ে দুর্দান্ত রক্তহীন করা ব্যাখ্যাহীন সব কাহিনী। প্রথম সিরিজে প্রায় 3টি পর্ব রয়েছে, যার প্রথম পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ঘটে। যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। আব্দুর রহমান পেশায় একজন ধর্মীয় শিক্ষক। এলাকায় তার বেশ নাম ডাক ছিল। পরহেজগার, দিনদার, সত্যবাদী এবং সকলের প্রিয় আব্দুর রহমান জিন ভূতের যে কোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। আশেপাশের এলাকার সকল লোক তাকে এক নামে চিনত। দূর দূরান্ত থেকে লোকজন এসে তার কাছে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেত। ঘটনার দিন এশার নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে তাসবিহ পাঠ করছিলেন আব্দুর রহমান। এমন সময় তার বাড়ির গেইটে কড়া নাড়ছেন কেউ। গেইটে কড়া নাড়ার পাশাপাশি ভীতু কণ্ঠে উচ্চ স্বরে আওয়াজ করে বলছিলেন, মৌলানা সাহেব, মৌলানা সাহেব, বাড়ি আছেননি? মৌলানা সাহেব, গেটটা একটু খুলেন, আমি বড় বিপদে আছি। আব্দুর রহমান ঘর থেকে বেরিয়ে গেটের দরজা খুললেন। বছর 40-এর কাছাকাছি একজন লোককে তিনি দেখতে পেলেন। তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ।
নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে তার সাথে। আব্দুর রহমান হুজুর কিছু বলার আগেই লোকটি বলল, মওলানা সাহেব, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমার বাড়ি সাঁথিয়া থানায়। লোকটি এবার কান্না করে বলল, আমার মেয়েটাকে মেরে ফেললো মওলানা সাহেব, আপনি দয়া করে আমার সাথে এখনই চলুন, না হলে আমার মেয়েকে হয়তো আমি আর ফেরাতে পারবো না। আব্দুর রহমান লোকটিকে বলল, কি হয়েছে তোমার মেয়ের? লোকটি বলল, আমার মেয়ে একদম সুস্থ ছিল গতকাল পর্যন্ত, আজ সকাল থেকে হঠাৎ করে সে একা একাই কথা বলতে থাকে, বিকেল গড়াতেই সে মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার করতে থাকে, আর কারণ জিজ্ঞেস করলেই বলে, আমাকে ওরা নিয়ে যাবে বাবা, আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে যেতে দাও। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে একটা চাকু দিয়ে তার নিজের হাত সে নিজে কেটে ফেললো, গড়গড় করে রক্ত মাটিতে পড়তে লাগলো। তখন মেয়েটি আমার দিকে বিদঘুটে হাসি দিয়ে বলতে লাগলো, আমার রক্ত লাগবে, আরো রক্ত খাও আমি। অমনি তার হাত থেকে রক্ত চুষে চুষে মেয়েটি খাচ্ছিল। তখন আবার অট্ট হাসি দিয়ে মেয়েটি আবার বলল, কেউ আমাকে বাঁচাতে পারবে না, একে আমি শেষ করেই ছাড়বো, রক্ত লাগবে আমার, রক্ত। পরবর্তীতে স্থানীয় এক ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসা করা হয়, হাত ব্যান্ডেজ করে দেয়া হয়। তার আচরণ দেখে ডাক্তার বলেন, তাড়াতাড়ি একজন হুজুরকে দেখান, এটা অন্য কোনো ঘটনা, যত তাড়াতাড়ি সম্ভব একজন হুজুরকে দেখান। পরবর্তীতে আপনার খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি হুজুর। কথা বলতে বলতেই আব্দুর রহমান হুজুরের পা জড়িয়ে ধরল। হুজুর, হুজুর, দয়া করে আমার সাথে চলুন, আমার একমাত্র মেয়েও। সাধারণত রাত্রিবেলায় আব্দুর রহমান কোন রোগী দেখেন না, কিন্তু লোকটির বিড়াবিড়িতে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চিকিৎসা করতে সাঁথিয়া থানার উদ্দেশ্যে রওনা দিলেন সে রাত্রে। রাত তখন 11টা বাজে। লোকটি একটি ভ্যান গাড়ি নিয়ে এসেছিল তার সাথে করে। ভ্যান গাড়ি চালক সেই লোক এবং আব্দুর রহমান চলতে শুরু করলো। কিছুক্ষণ পর পর তাদের ভ্যান গাড়িটিকে লক্ষ্য করে ঢিল ছুটছে কে যেন। আব্দুর রহমান সাহেব বুঝতে পেরে লোকটি এবং ভ্যান চালককে বললেন, আপনাদের কোনো সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়, আপনারা ভয় পাবেন না। ভ্যান চালক কিছু দূর যাওয়ার পর বলল, হুজুর, ভ্যান তো আর চলে না, অনেক ভারী মনে হচ্ছে। হুজুর সাহেব ভ্যান থেকে নামলেন, ভ্যানের চারিদিকে প্রদক্ষিণ করে কি জানি পড়লেন এবং ভ্যান চালককে গাড়ি চালাতে বললেন। ভ্যান চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। তখন তার কাছে ভ্যান গাড়ি স্বাভাবিক মনে হচ্ছিল। আব্দুর রহমান বললেন, কোনোভাবেই কেউ পেছনে তাকাবেন না, পেছনে যা হচ্ছে হতে দেন, আল্লাহর নাম করে সামনে চলুন। ঘন্টা দুয়েক পর গন্তব্য স্থানে পৌঁছলো তারা। আব্দুর রহমান বাড়ির আঙিনায় প্রবেশ করতেই মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, রক্ত লাগবে, আমার রক্ত, তুই এসেছিস কেন? কোনো কিছু হবে না, একে আমি নিয়ে যাব। আব্দুর রহমান কোনো কিছু না বলে মেয়েটিকে বসাতে বললেন। তারপর আব্দুর রহমান চিকিৎসা শুরু করলেন। এক পর্যায়ে মেয়েটির সাথে থাকা জিনকে হাজির করা হলো। অনেক তর্ক বিতর্ক শেষে জিনটি মেয়েটিকে ছেড়ে দিল। ছেড়ে যাবার সময় আব্দুর রহমানকে উদ্দেশ্য করে জিনটি বলল, তোকে আমি দেখে নেব, তোর হৃৎপিণ্ডটা আমি চিবিয়ে খাবো, সেদিন তোর কত শক্তি আমি দেখব, দেখি তুই কিভাবে বাড়ি যাস। এক পর্যায়ে মেয়েটিকে সুস্থ করা হলো। রাত তখন 2টো বাজে। আব্দুর রহমান মেয়েটির বাবাকে বলল, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমাকে এবার বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বাড়ি ফিরে যাওয়ার একটু ব্যবস্থা করুন। লোকটি আব্দুর রহমানকে বললেন, হুজুর, আপনি রাতটা আজকে থেকে যান। আব্দুর রহমান লোকটিকে বললেন, আমি চিকিৎসার শেষে কোথাও থাকি না, আমাকে আমার বাড়িতে ফিরতেই হবে। সমস্যা নাই, আপনি আমাকে আমার এলাকার 2 গ্রাম আগে নামিয়ে দিয়ে আসুন, সেখান থেকে আমি একাই চলে যেতে পারবো। সেই গ্রামের আগ পর্যন্ত রাস্তা পাকা ছিল, তাই সে রাত্রে পাকা রাস্তা পর্যন্ত হুজুরকে নামিয়ে দিয়ে ধন্যবাদ দিয়ে লোকটি ভ্যান চালককে নিয়ে চলে গেল। এই কাঁচা রাস্তা ধরে হুজুরের বাড়িতে ফিরতে 1 ঘন্টা সময় লাগবে। ফসলি জমির মাঠ চারিদিকে, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। তখন ধানের সময়, তাই ধানের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। জ্যোৎস্নার আলোয় পথ দেখে হুজুর এগোতে থাকলেন। ফসলি জমির মাঠের পাশে অনেক দূরে দূরে পানির সেচ দেওয়া মেশিনের ঘর দেখা যাচ্ছে। সেখান থেকে কুপির আলো জ্বলতে দেখতে পায় আব্দুর রহমান। আব্দুর রহমান যখন চিকিৎসা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন তার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিল। হেঁটে হেঁটে যখন প্রায় তার গ্রামের কাছে চলে এসেছে, তখন তার সামনে একটা কবরস্থান পড়ে। সেটা তাদের গ্রামেরই কবরস্থান। কবরস্থানের কাছাকাছি চলে এসেছে এমন সময় আব্দুর রহমান লক্ষ্য করলেন কবরস্থানের সামনে 4-5টা আলো ঘোরাঘুরি করছে। তিনি যেহেতু এসবের সাথে অভ্যস্ত, তাই ব্যাপারগুলো পাত্তা দিলেন না। যখন কবরস্থানের প্রায় সামনে চলে এসেছেন, তখন আবছা আবছা একটা জিনিস তার রাস্তার মাঝ বরাবর তিনি দেখতে পেলেন। জ্যোৎস্নার আলোয় একটু কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এটি লাশ বহন করা একটা খাটিয়া। তখনই তার বুকের ভেতর ধুকধুক করতে শুরু করলো। এত রাত্রে কে মারা গেল? আর তাছাড়া তিনি তো 10টা পর্যন্ত এলাকাতেই ছিলেন, কই কারো মারা যাওয়ার খবর তো তিনি শুনলেন না।
তাছাড়া এত রাত্রে লাশ কবর দিতে কবরস্থানে এসেছে কারা? কাউকে তো দেখতে পাচ্ছি না। তিনি খাটিয়াটি ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন সত্যিই খাটের মধ্যে একটা লাশ রয়েছে, কাফনে মোড়া লাশ, কিন্তু লোকজন কোথাও নেই। তিনি বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, নিশ্চয়ই এগুলো বদ জিনের কারসাজি। যেহেতু কবরস্থানের ভেতরে জিনটা কোনো ক্ষতি করতে পারে না, তাই তিনি তাড়াতাড়ি কবরস্থানের ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। যেই খাটিয়াটার পাশ কাটিয়ে কবরস্থানের গেটের দিকে যাবেন, তখনই খাটিয়া থেকে লাশটি উঠে বসলো এবং কর্কশ গলায় সে হুজুরকে তার জানাজা দেবার কথা বলল। হুজুর, আমাকে জানাজা করে যান। কি ভয়ঙ্কর! দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। লাশটি বসে তাকে জানাজা দেওয়ার কথা বলছে। হুজুর এবার দৌড়ে সামনে যেতে লাগলো। অমনি খাটিয়া থেকে লাশটি কেমন যেন ভেসে চলে গেল আর বলল, আমাকে জানাজা করে যান। আব্দুর রহমান কি করবে কিছুই বুঝতে পারছেন না। তার মাথায় কোনো কিছু আসছে না। তার শরীরটা যেন পাথর হয়ে দাঁড়িয়ে গিয়েছে এক জায়গায়। তিনি বারবার চেষ্টা করছিলেন কবরস্থানের ভেতর যাওয়ার জন্য। লাশটি এবার তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখনই তার মনে পড়লো যে তিনি তো শরীর বন্ধ করতে ভুলে গেছেন। হঠাৎ করে লাশটি তার কাছে এসে কাফনের মধ্যে থেকে একটা হাত যেন বের হয়ে এসে তাকে খপ করে ধরে ফেললো। আবারও বলতে লাগলো, হুজুর জানাজা দিয়ে যান। এবার সমস্ত শক্তি দিয়ে লাশটিকে ধাক্কা মেরে হাঁপাতে হাঁপাতে কবরস্থানের গেট দিয়ে কবরস্থানের মধ্যে প্রবেশ করলো আব্দুর রহমান। কবরস্থানের মধ্যে গিয়ে আব্দুর রহমান পড়ে গেল। সেই লাশটি কবরস্থানের বাইরে এসে কেমন যেন একটা বিদ্ঘুটে হাসি হাসতে শুরু করলো। ভয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছিল তার। যা কিছু তিনি জানতেন সবকিছু পড়তে লাগলেন। এভাবে কতক্ষণ চলে যায় বুঝতে পারলেন না। হঠাৎ করেই মুয়াজ্জিনের কণ্ঠে শুনতে পান আজানের ধ্বনি। আজানের শব্দের সাথে সাথে সেই বিদ্ঘুটে হাসি আর সেই লাশটাকে তিনি আর দেখতে পেলেন না। শেষে একটা কথা শুনতে পান তিনি, যে আজকে তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে, কখন একটা কিছু তিনি পেছন থেকে শুনতে পেলেন। পরবর্তীতে তিনি দোয়া পড়ে কবরস্থান থেকে বের হন। তারপর থেকে তিনি আর কখনো কোনোদিন রাতে কোনো চিকিৎসা করতে যেতেন না, এমনকি বাড়ির বাইরেও বের হতেন না। এই ছিল প্রথম সিরিজের প্রথম পর্ব। যদি ভালো লাগে শেয়ার করবেন। বানানে ভুল আর ঘটনাটি গুছিয়ে না বলার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একেবারে সত্যি ঘটনাটি আমাকে শেয়ার করেন আমাদের স্কুলের ধর্মীয় শিক্ষক মৌলানা জাহিদুল ইসলাম স্যার।